তো দেখ, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জয়েন্টস। জয়েন্টস মানে আমরা আগের দিন কি পড়েছিলাম, স্কেলেটাল সিস্টেম পড়েছিলাম। 206টা বোন, টোটাল নাম্বার অফ বোন দেখে নিয়েছিলাম 206টা। অ্যান্ড কি আছে ক্লিয়ারলি জানা আছে। 206টা বোন একটু ছোট্ট কোশ্চেন করে নি, তারপরে জয়েন্টসে ফিরবো। তো অ্যাক্সিয়াল স্কেলেটন কটা ছিল? অ্যাক্সিয়াল স্কেলেটন 80, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন 126। তো এই যে স্কেলেটন সিস্টেমটা রয়েছে, ধরো এই যে হাত, এই হাতেই অনেকগুলো জয়েন্ট আছে। হাতে কি জয়েন্ট আছে যদি পরপর জেনে যাই, আমাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে স্টার্ট করছি। আগে বেসিকটা বোঝাচ্ছি, তারপর আমি লিখিয়ে বুঝিয়ে দেবো। তো দেখ, দিস ইজ হ্যান্ড, এই দেখতে পাচ্ছিস অনলাইন। হ্যাঁ, হাতে এইখানে যে জয়েন্ট, এটা একটা বোন। এই বোনটার নাম কি? হিউমেরাস। হিউমেরাস কানেক্ট হয়েছিল আগের দিন দেখিয়েছিলাম কোথায়? হিউমেরাস দেখিয়েছিলাম পেট্রোল কার্টিল, একটা কাপে ছিল, সেই কাপটার নাম কি ছিল? গ্লেনয়েড ক্যাভিটি। তো এই দেখ, এটা বল এন্ড সকেট জয়েন্ট। এইভাবে ঘোরাতে পারছে, তাহলে দিস ইজ সকেট এন্ড দিস ওয়ান ইজ বল। এইভাবে ঘুরতে পারে, পারে না? আগের দিন দেখিয়েছিলাম তো, আরেকবার দেখিয়ে দিচ্ছি বল এন্ড সকেট জয়েন্টটা। 1 মিনিট। না, এই বাদ দিয়ে দেখাতে হবে, এটাও সেম জিনিস। তার মানে এই যে দেখ, এটা হচ্ছে সকেট, দিস ওয়ান ইজ দ্য বল, রাইট? তো বল এন্ড সকেট জয়েন্ট, এটা পায়েরটা। হ্যাঁ, এটা যে পায়ের জয়েন্ট, বল এন্ড সকেট, কারণ এটা সকেট, এটা হচ্ছে বল। তো এই জয়েন্টটা হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। হাতেও সেম জিনিস। এই ক্যাভিটির নাম কি বলেছিলাম? অ্যাসিটাবুলাম। হাতে কি বলেছিলাম? ব্যাস, আর কিছু লাগবে না। তো ফার্স্ট এই জয়েন্টটা ক্লিয়ার হলো। এই জয়েন্টটার কি নাম? কি? বল এন্ড সকেট জয়েন্ট। তারপর এইটার নাম কি? দিস ইজ দা হিউমেরাস। তারপরে এখানে দুটো বোন আছে, কি বলেছিলাম? টিবিয়া, টিবিউলা, তাই তো? রেডিয়াস এন্ড আলনা। তো রেডিয়াস এন্ড আলনা, সব থেকে লম্বা কোনটা ছিল বলেছিলাম? ডায়াগ্রামে চলে আসো। পায়ের এই দেখ, মানে হাতের রেডিয়াস আর আলনা রয়েছে, দেখতে পাচ্ছ? তো লম্বা কোনটা ছিল? রেডিয়াস। আলনাটা একটু বেন্ডিং করে রয়েছে, তো একটু বেন্ডিং করে যেটা, সেটা আলনা। মাথায় রাখবো কি করে, বাড়িতে আলনা থাকে এবার বেন্ডিং করা থাকে, দু সাইড লক করা থাকে কাপড় জামার সাথে। তো মাথায় থাকবে আলনায় কাপড় জামা হয়, বেন্ডিং করা থাকে। তো একটু বাঁকানো হাতটা, হাতটা হচ্ছে আলনা, আর লম্বাটা হচ্ছে রেডিয়াস। ওকে, তো এই রেডিয়াস আলনা এইখানে জয়েন্ট হয়েছে। এই দেখ, এই যে জয়েন্টটা, এটাকে বলে হিঞ্জ জয়েন্ট। দরজায় হিঞ্জ লাগানো থাকে না? দরজাটা একদিকে ওপেন হয়, তো এই জন্য হিঞ্জ থাকে বলে। এই দেখ, এর নিচে আমি আনতে পারবো, ব্যাকে আনতে পারবো? পারবো না, অনলি ওয়ান সাইড মুভ হচ্ছে। এটা যদি বল এন্ড সকেট হতো, এখন রোল করতে পারতাম, রোল তো করতে পারছি না। তো দ্যাট ইজ দ্য হিঞ্জ জয়েন্ট, দ্যাট আটকে যাচ্ছে। ঠিক পায়েও দেখ, নি ক্যাপের কাছে জয়েন্টটা, পাটাকে উল্টে ফোল্ড করতে পারবি, ব্যাক সাইড দিকে যেতে পারে, এই যেতে পারে, বাট সামনে আসতে পারে? আসতে পারে না। তাহলে এই জয়েন্ট এরকম যেখানে দেখতে পাবি, দ্যাট ইজ দ্য হিঞ্জ জয়েন্ট, কারণ লক হয়ে যাচ্ছে। এই যে লক হয়ে গেল, আর ব্যাকে যাবে না। তো দ্যাট ইজ হিঞ্জ জয়েন্ট। মানে কিরকম থাকে? এইভাবে একটা কাপের মতো থাকে, এইভাবে থাকে, এই আসতে পারে, এগোতে দেয় না। তো দ্যাট ইজ দ্য হিঞ্জ জয়েন্ট। ক্লিয়ার হলো? হাতের মধ্যেই প্রথম দুটো জয়েন্ট শিখলাম, বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। এই যে দুটো বোন আছে, রেডিয়াস আর আলনা, মাঝখানে রেডিয়াস আলনাকে মুভ করানো যায় না ইজিলি। সরিয়ে দেখ, পারবি না। মাসল নড়ছে কিন্তু বোন নড়ছে না, বোন ফিক্সড আছে। মানে এদের মাঝখানে একটা কিছু জয়েন্ট থাকবে, এই জয়েন্টের নাম হচ্ছে পাইভট জয়েন্ট, রাইট? সব লিখিয়ে দেবো। এই জয়েন্টের নাম হচ্ছে পাইভট জয়েন্ট। এই পাইভট জয়েন্ট কোথায় কোথায় থাকে? 3 জায়গায় থাকে, 3 এরিয়া। একটা এখানে থাকলো, এই পায়ের কাছে টিবিয়া ফিবিউলার মাঝখানে একটা রয়েছে। আর একটা এইখানে থাকে, ফার্স্ট ভার্টিব্রির নাম কি বলেছিলাম? অ্যাটলাস। সেকেন্ড ভার্টিব্রি অ্যাক্সিস। সো ইন বিটুইন অ্যাটলাস এন্ড অ্যাক্সিস একটা জয়েন্ট, দ্যাট ইজ দ্য পাইভট জয়েন্ট। তো এই এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। তাহলে কোথায় থাকলো? এখানে, দ্যাট ইজ রেডিয়াস আলনা, পায়ে টিবিয়া ফিবিউলা, এদের মাঝখানে। আর এখানে অ্যাটলাস অ্যাক্সিস এর মাঝখানে যে জয়েন্টটা, দ্যাট ইজ পাইভট জয়েন্ট। হয়ে গেল? তাহলে এইবার এইখানে চলে আসো। এখানে 8খানা বোন ছিল। পাখি এরকম উঠতে পারে, কি করে, কি বলা হয়? গ্লাইড করছে। গ্লাইড করে না, একটু হোল্ডিং করে দিয়ে হালকা করে গ্লাইড করে। তো এই জয়েন্টটার নাম গ্লাইডিং জয়েন্ট। ঠিক আছে? এই যে 8টা কার্পাল রয়েছে,
সেই কার্পাল গুলো জয়েন্ট রয়েছে, তাই কি বলা হয় গ্লাইডিং জয়েন্ট। ক্লিয়ার হলো? এবার গ্লাইডিং জয়েন্ট থেকে এখান থেকে কি বেরিয়ে গেছে একটা করে মেটাকার্পাল। মেটাকার্পাল গুলো এইখানে এইগুলো যে জয়েন্ট হয়েছে, এই যে এইগুলো ফ্যালেঞ্জেস। আচ্ছা আঙ্গুলটা দেখ, তোরা বলতে পারবি এই যে আঙ্গুলটা তুই ব্যাকে নিয়ে আসতে পারছিস, লকড হয়ে যাচ্ছে, তাহলে কি জয়েন্ট হবে? হিঞ্জ। আচ্ছা এই জয়েন্টটা, অনেকে আঙ্গুলটা অনেকটা পেছনে আসতে পারে, এই যে জয়েন্টটা মানে হচ্ছে এটা কি ফ্যালেঞ্জেস, এটা মেটাকার্পাল। এই মেটাকার্পাল আর ফ্যালেঞ্জেস এর জয়েন্ট গুলোকে বলে এলিপসয়েড জয়েন্ট। এলিপসয়েড জয়েন্ট সব লিখিয়ে দেবো, চিন্তা করিস না। তার মানে এটা কি জয়েন্ট হলো? এলিপসয়েড জয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা এইটা, এটা থাম। এইটার থেকে কি বেরিয়েছে? এটা আরেকটা কি রয়েছে, এটা কি মেটাকার্পাল। এই মেটাকার্পালটা এখানে জয়েন করেছে, থাম্বের মেটাকার্পালটা, এইটাকে আরেকটা জয়েন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? এনিওয়ান কেউ বলতে পারবে? মানে এই থামটা এইখানে সে জয়েন করে, এটাকে বলে স্যাডেল জয়েন্ট। এইটুকু পড়লেই সিলেবাস খতম। মানে কোথায় কি জয়েন্ট থাকলো, অনেকগুলো জয়েন্টের নাম শুনে ফেললাম, তাই তো? বেসিক লোকেশন আমরা জেনে ফেললাম। তাহলে এখানে কি পড়লাম? দ্যাট ইজ বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট, এলিপসয়েড জয়েন্ট, আবার হিঞ্জ জয়েন্ট, দ্যাট ইজ স্যাডেল জয়েন্ট। তার মানে এটা কোনো টিচার তো কাটতে দিতে পারবে নিজেদের পরীক্ষার হলে? যত স্ক্যানার হোক সব জয়েন্ট নিয়ে তুই স্কুলের পরীক্ষায় যাবি, নিজের পরীক্ষায় যাবি, শুধু মাথায় রাখতে হবে কোথায় কি জয়েন্ট। নিজের হাত যদি না চিনতে পারিস পরের হাত ধরে দেখে নিবি। আচ্ছা আমি এটা পরের হাত ধরে দেখি, দেখবি এই যে এটা সুন্দর জয়েন্ট আছে, এর জয়েন্ট আমি দেখি, দেখ তোরা বলবি, হ্যাঁ বল হাত তোল। এটা কি জয়েন্ট এখানে? এখানে কি জয়েন্ট? এলিপসয়েড। আচ্ছা এই ফ্যালেঞ্জেসের মধ্যে এখানে, এখানে আর এই দুটোর মাঝখানে বাইবোর্ড। পড়া হয়ে গেল। এই জয়েন্টের নাম কি? স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট স্যার ওটাকে পাইভট বলা হচ্ছে কেন এই দুটোর মাঝখানে? মানে ফ্রি মুভেবল করতে পারেন একটু ধরে না। আচ্ছা এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রিলি মুভেবল, এই যে ফ্রিলি মুভ করতে পারছে। একটা হচ্ছে ইমুভেবল, নড়াচড়া করতেই পারে না। ক্রেনিয়াম দেখিয়েছিলাম, মাথার খুলি, এই যে জয়েন্ট আছে না, আচ্ছা হাত মাথাটা একদম দেখে, এইগুলো জয়েন্ট আছে না, এগুলো জয়েন্ট তো। অক্সিপিটাল জয়েন্ট আছে প্যারাটালের সাথে। এই জয়েন্ট গুলো কখনো নড়ে? নড়ে না। হলিউডে নড়ে, হলিউড সিনেমায় দেখি মাথায় ঘুরিয়ে দেওয়া যাবে তার করে। কিন্তু বাস্তবে এই জয়েন্ট গুলো নড়ে না ক্রেনিয়ামের। তার মানে এই ক্রেনিয়ামের মধ্যে ইন্টারডিজিটেড আছে, দেখালাম ইন্টারডিজিটেড থাকলে কি লকড হয়ে গেছে, আর নড়বে না, তাহলে দ্যাট ইজ ইমুভেবল জয়েন্ট। আর একটা হচ্ছে কি স্লাইটলি মুভেবল জয়েন্ট, যেমন ভার্টিব্রি। এই যে আমাদের টোটাল 26 ভার্টিব্রি আছে, এই ভার্টিব্রি গুলো আমরা আগের দিন দেখি, দুটো ভার্টিব্রি দেখেছিলিস একটু লক হয়ে যাচ্ছে, তুই বেন্ডিং করতে পারি ভার্টিব্রি ফ্রিলি? পারবি না। এই একটু একটু, এই যে জিম টিম করে যে আর একটা আছে ওটা পারে, একটু হলো পারে, বেশি আমার থেকে তো অনেক বেশি। তো কারণ ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসে, গোল্ড মেডেল না কি একটা পেয়েছে, তাই তো? সোনাটা আমাকে দিয়ে দিবি, মেডেল তুই রেখে দিবি। যাই হোক, তো এটা ফ্রিলি মুভেবল নয়, পার্সিয়ালি মুভেবল। বাকি যে হাত পা ঠ্যাং যে মুভেবল করছে সেগুলো হচ্ছে ফ্রিলি মুভেবল। তিন ভাগে ভাগ করলাম। এইবার এনসিআরটিতে এতগুলো জয়েন্টের কথা বলে, এনসিআরটি যে জয়েন্টের গুলো কথা বলেছে 100% সেগুলো মাথায় রাখতে হবে, বুঝলে? ব্যাপারটা কি হচ্ছে, কেন আমি বারবার এনসিআরটি বলছি, ভেরি ইম্পর্টেন্ট। তুই পড়তে চাইলে স্কেলটাল সিস্টেম 6 মাস পড়া যায়। 6 মাস? হ্যাঁ, তো দেখিয়েছিলাম সেলের একটা বই দেখিয়েছিলাম, কোথায় গেল? এই যে যা, এই একখানা বই সেল, অনলি সেলের চ্যাপ্টার তোরা যেটা পড়ছিস, এই যে একটা বই দেখিয়ে দিও, জিম ফিম করা যাবে না। এই যে এই একটা বই হচ্ছে সেলের চ্যাপ্টার বই। কিন্তু তোমাকে জানতে হবে তুমি কি করতে চাইছো, তুমি সায়েন্টিস্ট হবে না এখানে, তাই না? বোকা ডোজে আছে, ও পড়াশোনা করছে। যাই হোক, এটা একটা সেলের বই। তার মানে মাস্টার ডিগ্রি এন্ড হায়ার স্টাডিতে তুই যখন চলে যাবি, এক একটা চ্যাপ্টার উপরে একটা বই পাওয়া যায়। বাট আমি তো এখানে মাস্টার ডিগ্রি পড়াচ্ছি না, তো ওদের পড়ার দরকার নেই। তোকে কম্পিটিশন ক্র্যাক করতে হবে। নলেজ বাড়ানো আর কম্পিটিশন ক্র্যাক করার মধ্যে একটা ডিফারেন্স আছে। যারা প্রচুর জানে তারা দেখবে অনেক সময় কম্পিটিশন ক্র্যাকই করতে পারে না। কারণ কম্পিটিশন ক্র্যাক করতে গেলে তোকে ট্রিক্স জানতে হবে, টাইম জানতে হবে, প্র্যাকটিস জানতে হবে।
নলেজ প্রচুর হয়ে গেছে, খুব একটা কাজে লাগবে না। প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য তোকে প্র্যাকটিসটা তোর বাউন্ডারি মেনে করতে হবে। নিটে এনসিইআরটির বাইরে কোশ্চেন আসে না। আমরা লাস্ট 5 বছর 10 বছর যদি কোশ্চেন এবার দেখে নিস, তুই ট্রেন্ড বুঝে যাবি। হার্ডলি একটা দুটো কোশ্চেন পাবি রিলেটেড টু এনসিইআরটি, বাট এনসিইআরটির বাইরেও নয়। হয়তো 4টে অপশনের মধ্যে 3টে অপশন এনসিইআরটির মধ্যে, একটা অপশন একটু বাইরে। যেমন আগের বছর দিয়েছিল এসএলই বলে একটা ডিজিজের নাম, এসএলইটা লেখা নেই, বাকি ডিজিজ গুলো লেখা রয়েছে। তো অড এন্ড আউট করে বার করে দেওয়া যায়। যাই হোক, তো এখানে যে জয়েন্ট গুলো আছে, দেখ এই জয়েন্ট গুলো তোকে ভালো করে জানতে হবে। এই দেখ কি কি দিয়েছে দেখ, বুঝতে পারলি জয়েন্ট গুলো তো মাথায় থাকবে তো। হাতের জয়েন্ট গুলো সবাই একটু পরেই ধরবো। স্যার এই গ্লাইডিং জয়েন্ট গুলো কি মুভ করতে পারে? হ্যাঁ, গ্লাইডিং মুভ করছে তো, হাত নড়াতে পারবি না। প্লাস্টার তো করা নেই। দেখ, তাহলে এটা ফ্রিলি মুভ। জয়েন্টস আর দ্য পয়েন্টস দ্যাট কানেক্ট বিটুইন টু বোনস। তো জয়েন্ট আমরা কোনটাকে বলছি? যেটা দুটো বোনকে কানেক্ট করছে। ওকে, দুটো বোনকে কানেক্ট করছে সেটা জয়েন্টস। অর বিটুইন বোনস এন্ড কার্টিলেজ। এত তাড়াতাড়ি? ও আচ্ছা, ঠিক আছে, বসে পড়। আমি ভাবলাম তুই হয়তো মঙ্গল গ্রহে গেছিলিস। সো force generated by the muscles used for the carry out the movement through the joints, where joints act as a fulcrum। মানে ছোটবেলায় পড়েছিস না, একটা স্পুন দিয়ে খাবার তুলছিস, একটা বড় বেলচা দিয়ে খাবার তুলছিস, প্রেসার সেটার রোল প্লে করছে। তো দ্য মুভেবিলিটি অফ দ্য জয়েন্ট ইজ ভেরি ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট ফ্যাক্টর। এই যে মুভেবল হচ্ছে, এগুলো ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে তার কেমন বাইন্ডিং হয়ে রয়েছে। তো এইভাবে আমরা জয়েন্টকে কিভাবে ভাগ করি দেখো। সো মেজর স্ট্রাকচারাল ফর্মস হচ্ছে নেমলি ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনিয়াস জয়েন্ট এন্ড সাইনোভিয়াল জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট মানে যেটা হচ্ছে কমপ্লিটলি মুভেবল, এটা ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনিয়াস জয়েন্ট সেটা পার্সিয়ালি মুভেবল। আর সাইনোভিয়াল জয়েন্ট সেটা হচ্ছে ফ্রিলি মুভেবল। সাইনোভিয়াল জয়েন্টে কি হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সাইনোভিয়াল ফ্লুইড থাকে বলে এটা কি হয়, ইজিলি মুভ করতে পারে। এই যে আমাদের ধর ওই পায়ের কাছে বা এইখানে, এখানে একটা ফ্লুইড আছে, সাইনোভিয়াল ফ্লুইড। বয়স্ক দাউদিরা যারা থাকে না, 60 65 70, আমাদের এখানে 60-এর হচ্ছে বয়স্ক দাউদিরা। জাপানে গেলে 60 হচ্ছে ইয়াং। জাপানে মোটামুটি ধরতে হবে 100, 90+, তাদের বয়স হচ্ছে 90+-এ বয়স্ক হয় এগুলো। তো যখন ওই এজ চলে আসছে, তখন দেখবি হাঁটা চলা করতে প্রবলেম হয়, সিঁড়ি ভাঙতে প্রবলেম হচ্ছে, সিঁড়িতে উঠতে প্রবলেম হচ্ছে, বাতের বাতের ব্যথা। কারণ কি, এই সাইনোভিয়াল ফ্লুইড অনেকের ক্ষেত্রে কি হয়, শুকিয়ে যায়, একটু কমে যায়। তখন কমে গেলে কি হবে, এই যে নড়াচ্ছি, এখানে কি হবে, ঠিকঠাক মুভমেন্ট হতে হবে না। বুঝতে পারছি, সাইকেলে গ্রিস দিলে মুভমেন্ট হয়, তো অয়েলিং না থাকলে মুভ হবে না। তো অনেকে সাইনোভিয়াল ফ্লুইড রিপ্লেস করা হয়, মানে বাইরে থেকে দিয়ে দেওয়া হয়। তো এটা ভাগ করছে দেখ, ফাইব্রাস জয়েন্ট ডু নট অ্যালাউজ এনি মুভমেন্ট। সো যেখানে মুভমেন্ট হচ্ছে না সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, মানে কমপ্লিটলি ফিক্সড। This type of joint is shown by the flat skull bone, which is fused to one another dense fibrous connective tissue in the forms of structure is cranium. ক্রেনিয়ামে কি রয়েছে, ইন্টারডিজিটেড করে থাকে, তার জন্য আর নড়াচড়া করে না। ক্লিয়ার হলো? সুচার্স মানে খোঁচা খোঁচা গুলো স্ট্রাকচার। নেক্সট হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। একটাই তো, হ্যাঁ বলো। ক্রেনিয়ামে জয়েন্ট কেন আছে? কত বড় একটা স্ট্রাকচার, পুরো স্কাল, তাই তো। তো স্কালে তো ডিফারেন্ট পার্ট গুলোকে কভার করতে হবে, পুরো একটা কভার তো করতে পারবে না। তার আগে তো অনেক ছিল, ফিউজড করে করে এই কন্ডিশনে পৌঁছেছে। তো জয়েন্ট তো ফিক্সড করে দিতে হবে, নইলে কি হবে, তোর মাথা আরো বেশি মুভ হবে না এদিক ওদিক। এটা নড়লে ব্রেনটাকে হাইলি প্রোটেকশন দিতে হবে। একটাই হলে কি অসুবিধা হতো, কারণ আমরা ইভলিউশনারি দেখেছি এইভাবে একটা কোনো বোন নেই যেটা পুরোটা কভার করবে পুরো। এটা এটা যদি একটা ফ্ল্যাট স্ট্রাকচার হতো মানা যেত, কিন্তু এই স্ট্রাকচারটা কি ওভাল, এইভাবে পুরোটা কভার করে রয়েছে, ভেঙে যাওয়ার চান্স বেশি থাকতো। এটাতে কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রং স্ট্রাকচার করে ইন্টারডিজিট লক করা আছে। সো দ্য কার্টিলেজিনিয়াস জয়েন্টের মধ্যে দ্য বোনস ইনভলভস আর জয়েন্ট টুগেদার বাই দ্য হেল্প অফ কার্টিলেজ। দ্য জয়েন্টস বিটুইন দ্য অ্যাডজেসেন্ট ভার্টিব্রি, দুটো ভার্টিব্রির মাঝখানে জয়েন্টকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট বা ইন্টার কার্টিলেজিনিয়াস, মানে ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট বলা হয়।
আর কার্টিলেজিনিয়াস জয়েন্টও বলা হয়। ভার্টিব্রাল কলাম ইজ দ্য প্যাটার্ন অফ দ্য পারমিটস লিমিটেড মুভমেন্ট। আর এইখানে মাথায় রাখতে হবে পাইভট জয়েন্টের নামটা। পাইভট জয়েন্ট কোথায় থাকছে? ফার্স্ট ভার্টিব্রি এন্ড সেকেন্ড ভার্টিব্রি। মানে ফার্স্ট ভার্টিব্রির নাম আমরা বলেছিলাম অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রি অ্যাক্সিস। সো অ্যাটলাস আর অ্যাক্সিসের মাঝখানে জয়েন্ট হচ্ছে পাইভট জয়েন্ট। তো এখানটা বলছি সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে পাইভট ইনসিয়াটি তো বলছে পাইভট জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে। হ্যাঁ, সেখানেও আছে, এখানেও আছে। পার্সিয়ালি মুভমেন্ট করে। সাইনোভিয়াল মানে একবার ফ্রিলি মুভেবল, কিন্তু এটা এক্সেপশন, পার্সিয়ালি মুভেবল করতে পারে। এই যে নড়ছি আমরা ঘাটটা, তাহলে এই সার্ভাইকাল ভার্টিব্রি নড়ছে তো, partial। পার্সিয়াল তো। তুই পুরো একবারে কর না, এপার ওপার করে দেখা না 10 মিনিট, হবে না। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবি, ফার্স্ট ভার্টিব্রি দ্যাট ইজ অ্যাটলাস আর ক্রেনিয়াম, তার মাঝখানে একটা জয়েন্ট আছে, সেখানে একটা জয়েন্ট আছে। তার মানে ক্রেনিয়াম আর ফার্স্ট ভার্টিব্রি জয়েন্টটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এই যেটা হচ্ছে জাস্ট এইটুকু যাচ্ছে, আর বেশি যাবে না, লক হয়ে গেছে। ওর নাম কি আছে? হিঞ্জ জয়েন্ট। ফার্স্ট ভার্টিব্রি আর ক্রেনিয়ামের জয়েন্টের নাম কি? হিঞ্জ জয়েন্ট। ফার্স্ট ভার্টিব্রি আর সেকেন্ড জয়েন্টের নাম কি? হিঞ্জ। কিন্তু হিঞ্জ তো ওয়ান ওয়ে, এখানে তো আমি তো সব ইউনিট তুই কেন করতে পারছিস? তোর যেহেতু পুরো মাথাটা তুই এখানে রয়েছে, তুই সেটা দিয়ে ঘুরছে না, তোর ঘুরছে তো সার্ভাইকাল ভার্টিব্রি দিয়ে, ওটা দিয়ে ঘুরছে না। তুই লক্ষ্য কর, ঘাড় দিয়ে, ঘাড়টা ঘুরছে। ঘাড় ঘুরছে মানে কি? সার্ভাইকাল ভার্টিব্রি রোটেট করছে। আবার তুই এইরকম মনোকন্ডালিক তো নয়, আমাদের ডাইকন্ডালিক স্কাল, তাই এরকম লক হয়ে গেছে। আউল হলে দেখবি টুক করে মাথাটা ঘুরিয়ে নিতে পারবি করে পেছন দিকে। তুই বসছিস, পেছন দিকে মাথা চলে গেল, তুই বসছিস, সামনে মাথা চলে গেল। কারণ কি? মনোকন্ডাইলিক স্কাল। এইরকম স্কালের মধ্যে টুক করে ঘুরে যাবে, বুঝেছিস? আচ্ছা, এবার হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের গল্প আসবো। সাইনোভিয়াল জয়েন্ট মানে ফ্রিলি মুভেবল জয়েন্ট, যেখানে অনেক ধরনের জয়েন্ট আমরা দেখতে পাই। দিস জয়েন্ট হেল্পস ইন দ্য লোকোমোশন এন্ড মেনি আদার মুভমেন্টস। ফার্স্ট হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। কোথায় রয়েছে? হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গার্ডল। এটা হিউমেরাস অ্যান্ড পেক্টোরাল গার্ডল, আর এখানে ফিমার অ্যান্ড পেলভিক গার্ডল। ফিমার অ্যান্ড পেলভিক গার্ডলেও থাকবে। হিঞ্জ জয়েন্ট, নি জয়েন্টকে কি বলা হয়? হিঞ্জ জয়েন্ট। এটা কি বলা হয়? হিঞ্জ জয়েন্ট। পাইভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস এন্ড অ্যাক্সিস। তো পাইভট জয়েন্ট আরো দু জায়গায় আছে বলে দিলাম, কোথায় কোথায়? বিটুইন টিবিয়া ফিবিউলা আর রেডিয়াস আলনা। এটা রেডিয়াস আলনা, আর পায়ের কাছে কি? টিবিয়া ফিবিউলা। এর মাঝখানেও যে জয়েন্টটা, তাকে বলা হয় পাইভট জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট বিটুইন দ্য কার্পলস। এটা কি হচ্ছে? কার্পলস। তো কার্পল গুলোর মাঝখানে জয়েন্টটাকে কি বলা হয়? গ্লাইডিং জয়েন্ট। স্যাডল জয়েন্ট বিটুইন দ্য কার্পলস এন্ড মেটাকার্পলস অফ থাম। এই যে থাম, এই থাম্বের এই যে মেটাকার্পল আর এই যে কার্পল, এই জয়েন্টটা, এই জয়েন্টটাকে বলে স্যাডল জয়েন্ট। এইগুলো তোর নাম জানতে হবে, এখান থেকে 100% একটা কোশ্চেন পাবি। কোশ্চেন আমরা পাবলিশ করে দিলাম। ট্যাবুলার ফর্মে আসবে, নেম অফ জয়েন্ট, এক্সাম্পল, মানে কোথায়, লোকেশন, তোকে ম্যাচ করতে হবে। বা নাম দিয়ে বলবে এদের মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট বা কোন পেয়ারটা কারেক্ট। এই কোশ্চেন এখান থেকে হবে। মাথায় ঢুকলো কিছু? তো জয়েন্ট কি হলো? ডব্লিউবিজেই নয়, এটা নর্মাল জয়েন্ট। তার মানে এখানে কি জয়েন্ট থাকলো? বল এন্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট। এটা এইখানে একটা নতুন জয়েন্টের নাম বলেছি, জাস্ট নোট করে রাখবি, এলিপসয়েড জয়েন্ট। এইখানে এলিপসয়েড জয়েন্ট। সো এলিপসয়েড জয়েন্ট কার মধ্যে থাকে? মেটাকার্পাল এন্ড ফ্যালেঞ্জেসের মাঝখানে জয়েন্ট। মেটাকার্পাল আর ফ্যালেঞ্জেসের মাঝখানে জয়েন্ট হচ্ছে এলিপসয়েড জয়েন্ট। বোথ পা এন্ড হাত, ঠিক। এলিপসয়েড জয়েন্ট হলো। এটা কোথায় থাকছে? বোথ পা এন্ড হাত, মানে মেটাকার্পাল এন্ড ফ্যালেঞ্জেস। ওকে, এই যে আমরা ঘাড় ঘোরাতে পারছি, এটা কোন জয়েন্ট? পাইভট জয়েন্ট। এটা পাইভট জয়েন্ট হেল্প করছে তোর। অ্যাকচুয়ালি এটা কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তো তুই যে ঘাড় ঘোরাচ্ছিস, তোর ভার্টিব্রিটা রোড করছে, পুরো সার্ভাইকাল ভার্টিব্রি ঘুরছে, সাতখানাই ঘুরছে, কিন্তু উপরটা লক রয়ে রয়েছে, এইটা পুরো ঘুরছে না। মানে ঘাড় ঘোরাচ্ছি, দেখ, মাথা ঘুরছে কিন্তু এটা পুরোটা নিয়ে ঘুরছে উপরে। এই ঘোড়াটা কে ঘোরাচ্ছে? ঘোড়াটা ঘোরাচ্ছে, সার্ভাইকাল জয়েন্ট মুভ করছে এরকম পার্সিয়ালি, ফ্রিলি নয় একবারে। এরকম খুশি যতক্ষণ খুশি করতে পারবি না, যাবে ছিঁড়ে, গল্প শেষ। ভেতর দিয়ে প্রিমিয়াম আর সেকেন্ড ভার্টিব্রি মানে কোন জয়েন্টটা বলে?
ক্রেনিয়াম এন্ড ফার্স্ট ভার্টিব্রি বলেছে, এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। ফার্স্ট ভার্টিব্রি আর সেকেন্ড ভার্টিব্রির মাঝখানে হচ্ছে পাইভট জয়েন্ট। সো ফার্স্ট ভার্টিব্রি ছিল অ্যাটলাস, সেকেন্ড ভার্টিব্রি অ্যাক্সিস। এই দুটো নাম মাথায় রাখবে। একদম না ঘোরাতে পারছি। সেটা একটা মুভেবল নয়, ওটা ফিক্সড, ওটা ফিক্সড। অ্যাটলাস অ্যাক্সিস ফিক্সড হয়ে রয়েছে। তুই যে ঘাড় ঘোরান, নিজের ঘাড়ে হাত দে, পুরো ঘাড়টাকে এরকম জয়েন্ট জোরে রাখ। এবার ঘাড় ঘুরিয়ে দেখ দেখি, পাচ্ছিস ঘাড় ঘুরাতে? এই সবাই হাত তোলে এরকম করে, নিজের ঘাড়কে লক কর, মানে এরকম করে লক কর, লোকের ঘাড় করবি না, মার খাবি। এরকম ধরে রেখেছিস, এবার মাথা ঘুরিয়ে দেখা হচ্ছে। সে জোর করে তুই হাতটা এবং মুড়ছে, হাত তোকে ফিক্সড করে একবারে দে। তোর ভাব এরকম একটা গলায় লোহার পট্টি পরিয়ে দিলাম, এবার ঘাড় ঘোরাতে পারবি? পারবি না। কেন? কারণ এটা লক হয়ে রয়েছে। তোর এটা যখন এই যে ঘোরাচ্ছি, তার মানে কি পুরো 7টা ভার্টিব্রি এরকম করে রোট করছে, রোটেট তো করে না, একটু নড়ছে। ওটা কার অ্যাবাউট বুঝছি ওই 7টা সার্ভাইকাল ভার্টিব্রি লাস্টের দিকগুলোই, ভার্টিব্রি নড়ছে না, ভার্টিব্রি গুলো এই মুভমেন্ট হচ্ছে। ভার্টিব্রি দেখিয়েছিলাম তোদের, এইখানে ছিল না, ভার্টিব্রি দেখালাম সেদিন, কিছুটা মুভ করতে পারবে। আচ্ছা এই যে মানুষের ভার্টিব্রি কিন্তু হ্যাঁ হয়তো তুই তো দেখিস, বসে দেখবে বলে ইচ্ছা করছে, তাই তো? কোথায় গেল? নিয়ে গেছিলি তুই? রবিবার মানুষ খাবো নিয়ে যাই। মানুষের মাংস খেলে কি করবো? কি হয়েছে? গরু ছাগল খেতে পারি, মানুষকে আমি গরু খাই না তো। রান্না করে দিলে তুই আরেকটা ভাতে দিয়ে যাবো। আজকে মানে ছিল তিন খানা কেন, অনেক খানাই ছিল। আচ্ছা অন্য বাটি গুলো দেখো, আছে অনেক, সব দেখানো তো মুশকিল। ওটা একদম জোরে না আচ্ছা আমি অন্য একটা দুটো বাটি দিয়ে জয়েন করবো, বড় করে রাখি। এটার সঙ্গে ম্যাচ করবে। এই দেখতে পাচ্ছিস, এটা আরেকটা বাটি দিয়ে, এটা বড়, এটা এর সঙ্গে ম্যাচ করবে। আরেকটা হলে ভালো। দাঁড়া, জয়েন করাই বলছি। না, এটা এর সঙ্গে নয়। এই দেখ এরকম থাকে, স্ক্রিনের দিকে দেখ, স্ক্রিন বড় করছি, লক্ষ্য কর, দেখতে পাচ্ছিস এইভাবে রয়েছে। মাঝখান দিয়ে আমি পেনটা ঢুকিয়ে দিই, তাহলে বুঝতে পারবি। এটা কি স্পাইনাল কর্ড ক্রস করবে, উপরের দিকেও দেখতে পারি সেদিকে। এই দেখ, দেখতে পাচ্ছিস এটা ব্যাক সাইড কভার করে রেখেছে, তাহলে এই মুভমেন্টটা এই হতে পারে, এই জাস্ট এই মুভমেন্ট হবে, এর বেশি হবে না। লকড হয়ে গেছে, দেখেছিস? এই দেখ, এটা এই দিকটা, এই দেখা যাচ্ছে সাইড থেকে, দেখতে পাচ্ছিস এটা একটা, এটা একটা, মাঝখানে দেখেছিস এখানে কি থাকে, কার্টিলেজ থাকে, এখান থেকে কার্টিলেজ। তো কার্টিলেজ থাকার জন্য এটা পেছনে এরকম পুরো লকড হয়ে যায় মাসল দিয়ে। এটা মাসল নেই বলে ফ্রি হয়ে গেছে ব্যাপারটা, মাসল নেই বলে ফ্রি আছে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে লক থাকে, এইভাবে লক হয়ে যায়। মাসল থাকলে কি হবে, লক হয়ে যাবে। আর মাঝখানে ফাঁকা এরিয়াটা কি হবে, কার্টিলেজেস। এই কার্টিলেজেস থাকে বলে কি এটা কিছুটা হলেও বেন্ড, এইটুকু বেন্ড করে, এই, এর বেশি পারবে না, এর বেশি মুভমেন্ট হবে না, এই 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 লক হয়ে গেছে, এর বেশি হবে না, বুঝেছো? আর এর ভেতর দিয়ে কি যাবে, স্পাইনাল কর্ডটা পাস করবে।
তো জয়েন্ট ক্লিয়ার তো? জয়েন্ট নিয়ে কারো ডাউট আছে? তো নিজের হাতে অনেকগুলো জয়েন্ট আছে মাথায়, তাই বলো। লক হয়ে যায়, লকটা কিভাবে হয়? এই যে সুচার গুলো বেরিয়ে রয়েছে, সেইভাবে লক হয়ে গেল। আঠা কেন, মাসেলস আছে বাবা, তো চারদিকে মাসেলস দিয়ে ঘেরাটা থাকবে। মাসেল দিয়ে ঘেরা থাকলে কি করে হবে? এটা তো আমি মাসেল সরিয়ে নিয়ে গেছি বলে দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু চারদিকে তো মাসেলস রয়েছে। মাসেলস আর বোন কানেক্ট কে করে? টেন্ডন। টেন্ডন দিয়ে লক ইয়ে করা আছে, ওই জন্য একটা এইটুকু মুভ করতে পারিস। এটা মুভ করে দেখা, ওর অনেক বেশি মুভ করে, জিমনাস্টিক করে, আমাদের একদিন করে দেখাবে, তাই তো? আমরাও তো দেখবো একবার, না কবে করে দেখাবে? ঠিক আছে, নেক্সট। আরে তোকে প্রোগ্রামের দিন ডেকে নিলে হতো, স্টেজে উঠে একটা জিমনাস্টিক করে দেখাতিস। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলো? বলো। মাসল চারদিক থেকে মানে বোন গুলোকে, স্কেলেটাল সিস্টেম গুলোকে ঘিরে রয়েছে। প্রেসার দেয় কি যাতে একসঙ্গে থাকে? হ্যাঁ, এক জায়গায় পজিশন করে রেখেছে। যেরকম এই মাসল, এই তো যদি সব মাংস খুলে বার করে দিই, তো হাড় দুটো এমনি খুলে চলে যাবে, তাই না? এই জয়েন্টের ভ্যালুই থাকবে নাকি? আমি এখান থেকে ভালো করে সব মাংস খুলে দিই, তো কি হবে? হাড় খুলে বেরিয়ে যাবে। কারণ ও তো জাস্ট কাপের মধ্যে বসে রয়েছে, তার চারদিকে তো দেখি ঠাকুর যে তৈরি করা হয়, খড় দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া। তো এই পুরো মাসল দিয়ে ওয়ার্ক করা রয়েছে বলে একটা স্ট্রাকচার এসছে। মাসল সরিয়ে দিলে স্কেলটাল সিস্টেম খোলা খোলা, এই যে দেখতে পাচ্ছিস এই সুন্দর বোন কি করে হয়েছে। মাসল খুলে দিলে বোন চলে আসবে, বুঝেছো? অনলাইনে কোনো ডাউট আছে? এইটুকু বুঝেছো তো? জয়েন্ট গুলো ক্লিয়ার তো? তো দেয়ার আর থ্রি গ্রুপস অফ জয়েন্ট, ওয়ান ইজ দা কমপ্লিটলি রিমুভেবল, একটা পার্সিয়ালি মুভেবল, একটা ফ্রিলি মুভেবল। যেটা কমপ্লিটলি মুভেবল সেটা আসছে কোনটা, এখানে রয়েছে কি? আচ্ছা, ক্রেনিয়ামে পাবো। আর যেটা ফ্রিলি মুভেবল সেটা কি পাবো? সাইনোভিয়াল জয়েন্ট। আর যেটা পার্সিয়ালি ভার্টিব্রির মধ্যে পাবো কার্টিলেজিনিয়াস জয়েন্ট। সো ক্লিয়ার তো? বাড়িতে গিয়ে লিখবে, লিখে পড়বে। হ্যাঁ হ্যাঁ বলো। পার্সিয়ালি, হ্যাঁ ওটা পার্সিয়ালি মুভেবল। এই যে আমরা নাড়াচ্ছি, পার্সিয়ালি মুভ করতে পারি, একটু নড়তে পারি, ক্রেনিয়াম একেবারে নড়ে না। এইটা, এটা পার্সিয়ালি মুভ করানো সম্ভব। যারা একটু রোগা ফোকা হয় বা জিম টিম করে বেসায়, তাদের ক্ষেত্রে এটা পার্সিয়ালি মুভ করানো সম্ভব, বাট পুরোটা নয়। এটা তো প্রায় এই এই সেটা কি করে বুঝি বলতো? এইটা এই লক কর, লক করছে না, হাতটা ঘোরা হয় ঘোরা। দেখ এইখানে, এইখানে হাত রাখ, এইখানে হাত রাখ, এই জায়গাটা দু জায়গায় হাত রেখেছিস, আঙুল দিয়েছিস, এবার বোনটাকে এবার ঘোরা। এটা যদি পুরো লক হতো, এইখানে ফিল করতে পারছিস যে একটু একটু মুভমেন্ট হচ্ছে, এখানে বোনটা আগে পরে হচ্ছে না? কেন হচ্ছে? জাস্ট একটু একটু ঘুরছে, একটু হলেও ঘুরছে, বুঝলে? কিন্তু তাহলে তো স্যার ওটা ফ্রিলি মুভেবল ফর্মেটে থাকা উচিত না। ফ্রিলি মুভেবল নয়, পার্সিয়ালি মুভেবল। পার্সিয়ালি পরীক্ষায় আসলে ওটাই লিখি। পরীক্ষায় এনসিআরটি যেটা লিখেছিলেন ও, জেনে রাখ এটা, ঠিক আছে? অনেক কথা আছে যেটা এনসিআরটি বলছে মানতে হবে, কিন্তু বাস্তবে এইটাই। যেহেতু মুভেবল, তাই ওকে ওইগুলো ফেলে দিয়েছে, সাইনোভিয়াল। ওকে, এইটু ক্লিয়ার তো সবার? হুম। মিডিয়াম ছাড়া অন্য কোনো জায়গায় সুবিধা আছে? এই যে আমাদের দেখলাম ভার্টিব্রির মধ্যেই সুচার দেখতে পাচ্ছিলাম, এত খাঁচা 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 খাঁচা। আচ্ছা, এবার চলে আসো। এগুলো তোমরা যখন মেডিকেল কলেজ যাবে, তোমাদের হাতে আসবে, তোমাদের সবারই একটা পার্সোনালি সব থাকতে হবে পড়াশোনার জন্য, বুঝলে? যে পড়াশোনা করবে না ওরটা আমি নিয়ে নেবো, পয়সা দিয়ে তোকে দিয়ে দেবো। না পড়লে কি করবো আমি? এইসব স্কেলটন সব বের করবো, এটা সাইড বিজনেস। এই রেকর্ডিং হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, তখন আবার ধরবে আমাকে এসে, এই দেখো। আচ্ছা চলো, ডিস গুলো পড়ে নি, তারপরে স্কেলটাল সিস্টেমে যাবো। ডিস গুলোতে বোন রিলেটেড ডিজিজটা আগে পড়ে নিচ্ছি, তারপরে মাসলটা, মাইস্থেনিয়া গ্রেভিস আর মাসকুলার ডিস্ট্রফি পরে পড়বো। আগে বাকিগুলো একটু পড়ে নি। আচ্ছা, এটাও একসাথে পড়তে হবে। এইখান থেকে তিনটে হচ্ছে বোন, ডাইরেক্ট বোনের সাথে রিলেশন আছে। দেখ, আর্থ্রাইটিস, আইটিস রিলেটেড টু পেন, ব্যথা,
যে কোনো ওয়ার্ডের শেষে আইটিস, সোমিলাইটিস, বুঝতে পারছিস, ব্যথা, পেন, আর্থ্রাইটিস, মায়ালাইটিস, মেনিনজাইটিস, নাম শুনে থাকি, মেনিনজাইটিস, মেনিনজেসে পেন, আর্থ্রাইটিস বোনের মধ্যে পেন, মায়ালাইটিস মাসলে পেন, পেন মানে কলম নয়, PAIN, পেন, ব্যথা, হ্যাঁ, বুঝলে তো না, হতে পারে বাঙালি তো। তো যে কোনো পেন যদি আইটিস কথাটা থাকে সেটা কি হবে, মানে এমন একটা গল্প যেখানে পেনের গল্প আছে, ব্যথা হচ্ছে, সোমিলাইটিস তার মানে ব্যথা হচ্ছে, এমন একটা কনসেপ্ট যেখানেই যাবে ব্যথা করবে। তো যাই হোক, আর্থরাইটিস মানে ইনফ্লামেটরি রিয়াকশন, যেখানে হবে ইনফ্লামেশন হবে, পেন হবে, জয়েন্টে ব্যথা হবে, এখানে প্রচুর গাঁটে ব্যথা হচ্ছে, দাদু যারা বলে থাকে না আর্থরাইটিক পেশেন্টস, যাদের মধ্যে অনেক আর্থরাইটিক পেশেন্ট হয় দেখবি তারা আঙুল জুটতে পারে না, খুব ব্যথা হয়, খুব ব্যথা, খুব খুব পেন হয়, যাদের আছে তারা খুব ভোগে, বুঝলি, সেগুলো আর্থরাইটিস। তার মানে ইনফ্লামেশন ইন জয়েন্ট, জয়েন্টের মধ্যে ব্যথা হচ্ছে, তখন তাকে বলে আর্থ্রাইটিস। বোঝা গেল? নেক্সট ইজ অস্টিওপোরোসিস। অস্টিও মানে কি গো, বোন, পোরোসিস মানে ফুটে ফুটে হয়ে যাবে। ফুটো হয়ে গেছে, বোনের মধ্যে ফুটো, যেরকম ব্রেন ফুটো হয়ে গেছে অনেকে, বোনের মধ্যে ফুটো হয়ে যায়। কেন হয়ে যায়? বোন অ্যাকচুয়ালি পোরাস। বোন যদি আমরা ক্রস সেকশন করে দেখি, বোন পোরাস, ফুটো ফুটো থাকে। ক্রস সেকশন আছে একটাও দেখি, কাটাকুটি বোন আছে কিছু? স্কালেরই তো আছে স্যার। আচ্ছা, এখানে দেখলে বুঝতে পারবে স্কালটাই কাটা আছে, কিন্তু এটা সলিড, হ্যাঁ হয়তো সত্যি দেখে বুঝতে পারবে। এই দেখ, এটা স্কালের বোন না, এই দেখ ফুটো ফুটো দেখতে পাচ্ছিস, হালকা করে পাস কর পেছনে, ফেলে দিস না বাবা, এর যে আত্মা আমাকে ধরে ফেলবে। দেখতে পাচ্ছিস, পেছন দিকে একটু ধীরে ধীরে পাস করে দে, কুইক। দেখতেই পেলাম না, তার আগেই পাস হয়ে যায়। হ্যাঁ, বেশি দেখিস না, ভূত আছে ওখানে। এই রে, এটা পাস করে, এটা এর বোনের মাথার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, আমায় দিচ্ছে। হ্যাঁ, ওইটা দিয়ে দে, ওইটা ফেরত দে, ওটাতে ভেঙে গেলে মুশকিল আছে, এটা তাও আঠা দিয়ে জুড়ে দেবো। হ্যাঁ, পেছনে বাচ্চাকে এগুলো পাস কর, ওটা পাস কর। দেখ ওটা উপরে স্কালটা ফুটো ফুটো আছে সাইডে। লোকটার মাথায় একটা লম্বা ছিল। লোকটা না, ওটা মহিলা ছিল। মিলে ছিল? আরে আমার স্টুডেন্ট ছিল, পড়তো না। হ্যাঁ, ও আবার এবং ইউটি কিউটি দিতে পারতো না, ভয়ে এদিক ওদিক করতো, বুঝলি তো? তারপর এবারও পেয়েছি এরকম একটা স্কেলটন সিস্টেম পেয়েছি, টার্গেটে আছে, বের করবো সেদিন না পড়াশোনা করে। পেয়েছি, দেখছিস ওয়ালে ফুটো ফুটো দেখতে পাচ্ছিস, সব বোন ইজ পোরাস, ফুটো থাকে। কার্টিলেজেস যদি আমরা দেখি, কার্টিলেজেস কি হয়, নন পোরাস। এই যে বোন যে পোরাস রয়েছে, এইটা আরো শক্ত হবে কিভাবে, এখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়, বুঝলে? হয়ে গেছে, এবার মাথা দেখা হয়ে গেছে, দিয়ে দাও। এই তোমরা আবার কি রিজার্ভেশনে বসছো সাইড, সাইড বার্থ মানে রিজার্ভেশন, আর এসি দেখ হয়েছে। এইটা ফুটো নয়, এই ওয়ালে ফুটো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো বোন ইজ পোরাস। এই পোর গুলো কি হয়, মানে যখন আমরা জন্মেছিলাম, নতুন খবর এসেছিল, সবাই মিষ্টি খাচ্ছিল, তো যখন কান্নাকাটি করছিলে, তখন বোন আরো বেশি পোরাস ছিল, খুব নরম বোন হয়। হ্যাঁ, অ্যারাউন্ড 300 to 306 বোন থাকে বলে, তারপর আস্তে আস্তে ক্যালসিয়াম ডিপোজিট হতে 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 জুড়ে যায়। তো এই যে ক্যালসিয়াম ডিপোজিট হতে হতে শক্তপোক্ত হয়েছি, বাড়ছি, দেখো আমি খাচ্ছি হরলিক্স, বড় হয়েছি, মিনারেল নিউট্রিশন সব খেয়েছি। এইবার এটা সার্টেন এজের পর এই ডিপোজিশন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। প্রবলেম হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে অ্যারাউন্ড 35 ইয়ার্স ওল্ড, 40 ইয়ার্স ওল্ড এর পরে এই ক্যালসিয়াম ডিপোজিশন কমতে থাকে। কেন কমতে থাকে? দ্যাট রিলেটেড টু হরমোন। ইস্ট্রোজেন হরমোন ধীরে ধীরে কমতে থাকে, বিকজ 45 to 50 ইয়ার্স এর মাঝখানে মেনোপজ চলে আসে। মেনোপজ মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়, মানে ওভিউলেশন বন্ধ হয়ে যায়। তো যার ফলে কি হয়, ইস্ট্রোজেন লেভেল আরো ড্রপ করে যায়। তো ইস্ট্রোজেন যদি কমে যায়, এই ক্যালসিয়াম ডিপোজিশন কি হবে, বন্ধ হয়ে যাবে। ক্যালসিয়াম ডিপোজিশন বন্ধ হয় বলে একটা বোনগুলো কি হয়, পোরাস হয়ে যায় বেশি। তার মানে বোনটা পড়ে গেলে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স বেশি। মেলদেরও হয়, মেলদের একটু সময় লাগে, একটু টাইম লাগে। মার্কেটে দেখবি ওমেন হরলিক্স পাওয়া যায়, মেল হরলিক্স পাওয়া যায়, বাচ্চা হরলিক্স পাওয়া যায়, বুড়ো হরলিক্স পাওয়া যায়। মানে একটা হরলিক্স বেচলেই হতো, তোর বাড়িতে একটা এলে সবাই ভাগ করে খেতিস,
এখন কি দেখলো যে এক বোতলে নিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, দাঁড়া একটা কায়দাবাজি করে। হ্যাঁ, 1 to 10 ইয়ার্স এর জন্য একটা হরলিক্স, 10 to 20 ইয়ার্স এর জন্য হরলিক্স। তো প্রতিটা বাড়িতে 2-4 রকমের এজ গ্রুপ থাকবেই, তো সুতরাং একটা বাড়িতে 4টে বোতল যাবে, আমার বিক্রি বেশি হবে। ভালো না? অ্যাকচুয়ালি কোনো জিনিসটা পুরোটাই ফেক। কেন ফেক? তোর যদি 40 বছরে তুই হরলিক্স খাচ্ছিস, মিনারেল খাচ্ছিস, বুঝলাম, কিন্তু তোর ইস্ট্রোজেন লেভেল কোথায়, কমে গেছে। তো মিনারেল ইনটেক করছিস, ইস্ট্রোজেন তো কম, ক্যালসিয়াম ডিপোজিট হবে? হবে না। শুধু ব্র্যান্ডিং দেখে খাচ্ছিস, আর যাকে দৌড়চ্ছে তারই হয়তো গাঁটের ব্যথা আছে। এই হয় না, সৌরভ গাঙ্গুলি অ্যাড দিচ্ছিল, হ্যাঁ এরকম একটা তেলের অ্যাড দিচ্ছিল, বলো বলো করোনারি অ্যাটাক হবে না, ই হবে না, অ্যাড দিচ্ছিল টিভিতে, এটা খেলে হার্ট ভালো থাকে, সাপোলো নাকি, হঠাৎ করে নিজেরই হয়ে গেল করোনারি অ্যাটাক। তারপরে এই অ্যাডটা নিয়ে মিমস বানার লোকে বলে যে নিজেই অ্যাড দিচ্ছিল, নিজেই স্টেন বসাতে হলো। তো যাই হোক, osteoporosis is a age-related disorders characterized by the described bone mass and increase the chance of fractures. বোন মাস গুলো কি হয়, ছোট ছোট ওপেনিং হতে থাকে, ফুটো হতে থাকে, জম শক্ত হয় না, ফ্র্যাকচার হওয়ার চান্স বেড়ে যায়। অ্যান্ড ডিক্রিজ দ্য লেভেল অফ ইস্ট্রোজেন ইজ দ্য কমন কজেস। ইস্ট্রোজেন লেভেল যখন ডিক্রিজ হতে থাকে তখন এই বোন ফ্র্যাকচার হওয়ার চান্স বেড়ে যায়, বুঝলি? ওই যেমন 45 বছর 50 বছরে যদি কারোর বোন ভাঙে, তার জুড়তে অনেক দিন সময় লাগে, ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়ার পরেও অনেক সময় লেগে যায়, বুঝলে? ঠিক। সো নেক্সট ইজ দ্য গাউট। গাউট মানে বাতে ব্যথা। দাদু ঠাকুমা বলে না, উফ কি বাতের ব্যথা, কি যন্ত্রণা, বাতে আমার হচ্ছে না, আমার দিকে দেখাচ্ছে, মানে বলে ইনফ্লামেশন অফ জয়েন্টস ডিউ টু অকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড এন্ড ক্রিস্টালস। প্রচুর পরিমাণে চিকেন মটন ডাল এগুলো খাচ্ছিস, প্রোটিন কনজিউম করছিস, প্রোটিন মেটাবলিজম হচ্ছে, হওয়ার পরে বাই প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, ইউরিক অ্যাসিড। আর এই ইউরিক অ্যাসিড গুলো ক্রিস্টাল ফর্মে এই যে সাইনোভিয়াল জয়েন্ট গুলো ওইখানে জমতে শুরু করে, গাঁটে গাঁটে জমতে শুরু করে, আর জমতে শুরু করলে ব্যথা হয়। আর্থ্রাইটিস আর গাউটের মধ্যে শুধু ইউরিক অ্যাসিডের তফাৎ, ইউরিক অ্যাসিড জমছে মানে গাউট। আর্থ্রাইটিসের কেস অনেক কিছু হতে পারে, যে কোনো কারণে ইনফ্লামেশন হতে পারে, এমন প্যাথোজেন ইনফেকশন, যেমন চিকুনগুনিয়া বলে একটা ডিজিজ আছে, চিকুনগুনিয়া ক্লাস 12 তোরা পড়বি, চিকুনগুনিয়া ভাইরাল ডিজিজ, সেটাতেও ওরকম গাঁটে ব্যথা আসতে শুরু করে, আর্থ্রাইটিস হয়, পেন হয়, ব্যথা হয়, বুঝলে? তো 3টে ডিজিজ মোটামুটি বোঝা গেল। আর্থ্রাইটিস কি হলো, ইনফ্লামেশন ইন জয়েন্টস। অস্টিওপোরোসিস কি দেখা যাচ্ছে, বোনে ফুটো হয়ে গেছে, মানে ফ্র্যাকচার হওয়ার চান্স, ক্যালসিয়াম ডিপোজিশন কমে গেছে ডিউ টু ল্যাকিং অফ ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন ডিপ্রেশন হচ্ছে। আর একটা গাউট, ইনফ্লামেশন ইন জয়েন্টস ডিউ টু দ্য অকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড রিলেটেড যদি হয় তখন তাকে গাউট বলে সরিয়ে দেবে। তখন দেখবি ডাক্তার কি বলে, ইউরিক অ্যাসিড মাপতে বলে, ইউরিক অ্যাসিড মেপে দেখলো তো ইউরিক অ্যাসিড বেশি, তখন তোকে প্রোটিন কন্টেন্ট কনজিউম কম করানো হয়, আর কিছু মেডিসিন দেয় যাতে ইউরিক অ্যাসিড ফর্মেশন স্টপ হয়ে যায়। এইটুকু ক্লিয়ার তো? ইস্ট্রোজেন হচ্ছে হরমোন, সেটা কি করে, ক্যালসিয়ামে ওখানে রিসেপ্টর আছে, ওই রিসেপ্টরের মধ্যে গিয়ে ওকে অকুমুলেশনে হেল্প করে হরমোন। বোন মাস, যেরকম মেলদের জন্য টেস্টোস্টেরন খুব ইম্পর্টেন্ট, মাসকুলার গ্রোথ, হ্যাঁ, তারপরে বোনটা স্ট্রং হওয়ার জন্য টেস্টোস্টেরন। দেখবি অনেকে দেখবি জিমে গিয়ে বাহু ফুলি এসছে হাওয়া টাওয়া দিয়ে, ফলনো থাকে অনেক, অনেকে কি স্টেরয়েড ফেরয়েড নিয়ে ফেলে, টেস্টোস্টেরন, তখন বডি মাস বেড়ে যায়, বোন শক্তপোক্ত হয়ে যায়, সেগুলো স্টেরয়েড নিয়ে ফেলেছে, বুঝলি? ওগুলো কিছুদিন পরে না খেলে ওরাই তাড়াতাড়ি মরে যায়, এত স্টেরয়েড নিয়ে বসে, অনেক সময় মরে যায়। দেখবি এই জিম করা মানুষগুলি 60-70 পৌঁছয় না, অনেকেই হার্ট অ্যাটাক ফার্ট অ্যাটাক করে মরে যায়। তার কারণ হচ্ছে বাইরে থেকে স্টেরয়েড নিচ্ছে। ঘুমোচ্ছিস না তো তুই? আজ কতক্ষণ, আজ ঘুমাসনি তো? ঘুমোলেই তোকে আমি কোন একটা রোগ তোকে দিয়ে দেবো, যা। আচ্ছা, স্যার স্যার মেনার্কের আগে তো ইস্ট্রোজেন লেভেল অতটা মানে থাকে না, সেই জন্য বোন তখন দুর্বলই থাকে, বুঝলে? যে ইস্ট্রোজেন লেভেল বাড়বে তখন বোন আরো স্ট্রং হবে। ক্যালসিয়ামের সম্পর্কটা কি? ও ক্যালসিয়ামের রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভ করে ওখানে জমা করাতে হেল্প করে। আচ্ছা, এরপরে স্কেলেটাল সিস্টেম ক্লিয়ার হলো? হ্যাঁ বলো। আরে ক্রিস্টাল হয় বলে বেরোতে পারে না, যদি যদি জল দিয়ে ডাইলুট হয়ে যেত বেরিয়ে চলে যেত, ক্রিস্টাল দানা 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 হয়ে যায়, তো সে বেরোতে পারে না। ওই জন্য তখন তাকে কি বলা হয়, আরে ভালো করে যোগা করবেন, এই আসনটা করবেন, সেই আসনটা করবেন, মানে কি ওইখান থেকে সরানোর জন্য ডিফারেন্ট টাইপ অফ তোকে ব্যায়াম দেওয়া হয়, ফিজিওথেরাপি করতে বলে, বলে না ঠ্যাংটা ঘোরাবেন,
এইভাবে করবে অবশ্যই। কেন বলে? কারণ ওই অকুমুলেশন এরিয়া থেকে যাতে ইউরিক অ্যাসিডটা সরে যায়। মাসেল ক্র্যাম্প হলে ভালো করে মাসেজ করে দেওয়া হয়। কেন? ল্যাকটিক অ্যাসিড সরিয়ে দেওয়া। ঠিক তেমন ইউরিক অ্যাসিড সরানোর জন্য কি করব? হালকা হালকা করে এক্সারসাইজ করতে হবে। ইউরিক অ্যাসিড তৈরি হয় কোথায়? যেখানে প্রোটিন মেটাবলিজম হবে। যাবে কোথায়? ব্লাডে। ব্লাড থেকে চলে যাবে সাইনোভিয়াল ফ্লুইড। ব্লাড দিয়ে তো ফ্লো করছে। তোর ইউরিক অ্যাসিড টেস্ট করবো কোথায়? সাইনোভিয়াল ফ্লুইড থেকে নিয়ে তোদের নেবে ব্লাড থেকে। বুঝেছিস? সব ব্লাডের মধ্যেই আছে। হ্যাঁ। এইবার চলে আয়, সুন্দর একটা ডায়াগ্রাম আমি ড্র করছি, সেটা ড্র করবি। এই গল্প দিদি, ছবি আঁকো। গল্প করলেই বের করে দেবো। এই পেছন দিয়ে কি করছিস? ওই কি হয়েছে? আমি যেটা আঁকছি কার আন্ডারে জানি না, একটা এঁকে ফেল। মাসেলস এর আন্ডারেই আঁকবো। বলো। হ্যাঁ, দাঁড়া, ছবিটা আঁকি তারপর। তখন চলো ড্র করো।
শেপ কি ওই দানা দানা গুলো? হুম। লাল রঙের ওপর একটু টেন্ডার। ডায়াগ্রামটা কমপ্লিট করো, তার বলছি। হুম, লাল রঙের না, পুরো স্ট্রাকচারটা মায়োফাইব্রিল। এন্ডোমাইসিয়াম ইজ কভারিং, সে সব বোঝাবো, সব বোঝাবো। এখন একটু ছবিটা আঁকো, বোঝাবো। বলিনি, কিচ্ছু বলিনি আমি এখনো। হ্যাঁ, ASIUM, এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, PERIMYSIUM। এই ডায়াগ্রামটাও ড্র করে ফেলবে। এই ডায়াগ্রামটা ড্র করো। सर ऊपर डायग्राम को स्क्रॉल करो কেন स्क्रॉल উপরটা, উপরে এখনো শেষ হয়নি? কি लेवलिंग टू
এই ডায়াগ্রামটা হয়েছে নিচেরটা যেভাবে করছিস সেভাবে করেছিস তো? ওকে, সো উই হ্যাভ থ্রি টাইপস অফ মাসলস। আমাদের বডিতে তিন ধরনের মাসলস থাকে, কি কি? স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল অ্যান্ড স্মুথ মাসল। তো কার্ডিয়াক মাসলস হচ্ছে অটো এক্সাইটেবল মাসলস, নিজেকে নিজে এক্সাইট করতে পারে, নোডাল টিস্যু আছে, এটা আমরা পড়ে নিয়েছিলাম কোথায়? হার্ট পড়ার সময়। আর স্মুথ মাসলগুলো দিয়ে অর্গান তৈরি হয়। আর স্কেলেটাল মাসলটার নাম কেন? বিকজ ইট ওয়ার্কস অ্যারাউন্ড দ্য স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমে চারদিকে থাকে, তো স্কেলেটাল সিস্টেম আমরা আগে পড়েছি। এবার চারদিকে যে মাসলসটা আছে তার নাম হচ্ছে স্কেলেটাল মাসল। তো এখানে ডায়াগ্রাম দিয়েছি, এটা কি? এটা বোন, তাই তো? বোনের সাথে মাসল কানেক্ট কে করে? এই পার্টটার নাম কি? টেন্ডন। টেন্ডন সঙ্গে ডাইরেক্ট কোনটা কানেক্ট রয়েছে? এটা একটা মাসলস, কি মাসল? স্কেলিটাল মাসল, তাই তো? তো এই স্কেলেটাল মাসলস এর চারদিকের কভারিংটা যেটা রয়েছে তাকে কি বলা হয়? এপিমাইসিয়াম। সো কভারিং অফ স্কেলেটাল মাসল কি বলতে পারি আমরা? এপিমাইসিয়াম। তো এই যে স্কেলেটাল মাসলটা, ইট ইজ মেড আপ বাই বাঞ্চ অফ মাসল ফাইবার, অনেকগুলো মাসল ফাইবার নিয়ে তৈরি। এই যে বাঞ্চ অফ মাসল ফাইবারকে কি বলা হয়? ফ্যাসিকল। ফ্যাসিকল কাকে বলছি? বাঞ্চ অফ মাসল ফাইবার। তাহলে দেখ এখানে রেড কালারে যেটা রয়েছে এটা একটা বাঞ্চ, এটা একটা বাঞ্চ, বুঝতে পারছিস? এক একটা বাঞ্চ রয়েছে, তো এক একটা বাঞ্চকে কি বলছে? ফ্যাসিকল। এই যে ফ্যাসিকলস এর চারদিকে কিছু কানেকটিভ টিস্যু থাকে, যেটা ডটেড ডটেড ব্লু কালার করেছি আমরা, দেখতে পাচ্ছিস? এই জায়গাটা ব্ল্যাক ডট দিচ্ছি, দেখছিস? এই যে এই জায়গাগুলো, এগুলো কি কানেকটিভ টিস্যু থাকবে? তার মানে আউটসাইড অফ দ্য ফ্যাসিকলস দেয়ার ইজ আ কানেকটিভ টিস্যুস। এইগুলোকে বলা হয় ফ্যাসিয়া। কি বলা হয়? ফ্যাসিয়া। সো ফ্যাসিকলস এন্ড ফ্যাসিয়া ক্লিয়ার হলো। এইবার দেখ, এই যদি বলে হোয়াট ইজ ফ্যাসিকল? ফ্যাসিকল ইজ আ বাঞ্চ অফ মাসল ফাইবার। এইখানে কি যে মাসল ফাইবার থাকে সে তাকে কি বলা হয়? মায়োফাইব্রিল। সো মায়োফাইব্রিল, দেখ অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে কি তৈরি হলো? ফ্যাসিকলস। অনেকগুলো ফ্যাসিকলস নিয়ে কি হলো? স্কেলেটাল মাসলস। মানে বুঝতে পারছিস তিনটে স্টেজে। সো পুরো মাসল ফাইবারের মধ্যে কি থাকে? কম পাচ্ছে? বালিশ দেবো? এই ফ্যানটা বন্ধ করে দেবো। ঘুমন্ত বাচ্চা তো। রাবণ আসছে কবে একটা সিনেমায়, তোকে নিয়ে যাবো, সুর্পনেখা এক্স্যাক্টলি মানাবে। ঘুমোচ্ছে। আচ্ছা দেখ, তো তার মানে মাসল ফাইবার বাঞ্চকে কি বলা হচ্ছে? ফ্যাসিকল। তার মধ্যে কি রয়েছে? মায়োফাইব্রিল। সো হোয়াট ইজ দ্য মায়োফাইব্রিল? মায়োফাইব্রিল ইজ দ্য ইউনিট অফ মাসল ফাইবার। মাসল ফাইবারের ইউনিটটা হচ্ছে মায়োফাইব্রিল। অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে কি তৈরি হচ্ছে? ফ্যাসিকলস। অনেকগুলো এরকম ফ্যাসিকলস নিয়ে তৈরি হবে মাসলস। তার মানে স্কেলেটাল মাসলস এর কভারিং ইজ এপিমাইসিয়াম। তারপরে দেখ যে ফ্যাসিকলস রয়েছে তার কভারিং কে কি বলা হচ্ছে? পেরিমাইসিয়াম। ওকে, তারপরে দেখ মায়োফাইব্রিলের কভারিং কে কি বলতে পারি? এন্ডোমাইসিয়াম। তাহলে বুঝতে পারলি তিনটে টার্মিনোলজি। এপিটা পুরো বাইরে, ফ্যাসিকলস এর কভারিং ইজ দা পেরিমাইসিয়াম, মায়োফাইব্রিলের কভারিং ইজ এন্ডোমাইসিয়াম। আচ্ছা, মায়োফাইব্রিলের মধ্যে এরকম ডটেড ডটেড দেখ, রাইট রেড কালারে দেখেছিস স্ট্রাইটেশন বলা হয়। স্ট্রাইটেশন কেন হচ্ছে? এই দেখ, এই যদি আমি এটাকে ভালো করে লক্ষ্য কর, হাতে যেখানে যেখানে আঙুলের ওভারল্যাপিং হয়েছে সেটা অনেকটা বেশি ঠিক দেখা যাচ্ছে তো লাইট পাস করালে, আর যেখানে ফাঁকা রয়েছে লাইট পাস করে যাবে। মাইক্রোস্কোপিক যখন আমরা স্ট্রাকচার দেখলাম এই মায়োফাইব্রিলের, এরকম স্ট্রাইটেশন দেখা যাচ্ছে। যারা মুভমেন্ট করে সেখানে স্ট্রাইটেশন থাকবে। স্কেলটাল স্মুথ মাসল মুভমেন্ট করে না, তাই স্ট্রাইটেশন নেই, নন স্ট্রাইটেড মাসলস বলা হয়, এটাকে স্ট্রাইটেড মাসল বলা হয়। তো এই স্ট্রাইটেশন কেন তৈরি হয়েছে সেটার অ্যান্সার আছে পরের স্ট্রাকচারে। এই স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ব্যান্ডিং প্যাটার্ন। কি হচ্ছে? মাসলস এর মধ্যে তিন ধরনের প্রোটিন থাকে। কি কি থাকে ভালো করে বুঝে নাও, তারপরে এখানে আসবো। ফ্যাসিক্যাল হচ্ছে বাঞ্চ অফ মাসল ফাইবার একসাথে কি ফ্যাসিক্যাল বলছে? মনে হলো? হ্যাঁ। ফ্যাসিয়া হচ্ছে তার বাইরে রয়েছে। তার মানে একটা মাসল, স্কেলেটাল মাসলস এর মধ্যে
থ্রি টাইপস অফ মাসলস মানে প্রোটিন থাকে। একটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন, একটু নিচে, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, একটা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। তার মানে মাসলস এর মধ্যে তিন ধরনের প্রোটিন আছে, একটা রেগুলেটরি প্রোটিন, একটা স্ট্রাকচারাল প্রোটিন, একটা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। এই কন্ট্রাকটাইল প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। কি বলা হয়? অ্যাক্টিন আর মায়োসিন বলা হয়। এক second। এটা কন্ট্রাকটাইল প্রোটিন কারণ এদের কন্ট্রাকশন এবিলিটি আছে। স্ট্রাকচারাল প্রোটিন মানে এই অ্যাক্টিন এন্ড মায়োসিনকে স্ট্রাকচারাল প্রোভাইড করে, সেটা কিছু প্রোটিন আছে, যেমন ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন এটা কি বলা হয়? স্ট্রাকচারাল প্রোটিন। সরি, ভুল লিখেছি আমি, এটা রেগুলেটরি প্রোটিন। এটা রেগুলেটরি প্রোটিন করে, স্ট্রাকচারাল প্রোটিন আলাদা, সেটা হচ্ছে ডিস্ট্রফিন। ডিস্ট্রফিন, এটা হচ্ছে ডিস্ট্রফিন। মাসকুলার ডিস্ট্রফি বলে ডিজিজ একটা আমরা একটু আগে দেখছিলাম, যেটা পড়ি। হ্যাঁ, ডিস্ট্রফিন যে প্রোটিনটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। ক্লিয়ার? তার মানে অ্যাক্টিন আর মায়োসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরা কন্ট্রাকশনে রোল প্লে করছে। তার এই স্ট্রাকচারটা এইখানে আমরা দেখছি, দেখ ভালো করে দেখ। দু ধরনের প্রোটিন দেখলাম যেটা মেইনলি কি করছে? কন্ট্রাকশন করতে রোল প্লে করে, কন্ট্রাকটাইল প্রোটিন যেটা বলা হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন। মায়োসিন এম ফর মোটু, মোটা হবে, ঠিক হবে। অ্যাক্টিন পাতলু, তিন হবে। মোটু পাতলুর গল্প বুঝেছিস? এই ডায়াগ্রামে মোটাটা কে? ব্লু কালারটা, তাহলে সেটা মায়োসিন। এম ফর মোটু, এম ফর মোটা মানে মাথায় থাকবে সব থেকে থিক প্রোটিন, সেটা হচ্ছে মায়োসিন। আর পাতলু কে আছে এখানে? তার মানে এই রেড কালারের প্রোটিন গুলো কি নাম দিয়েছি আমরা? অ্যাক্টিন। আর এই ব্লু কালারের প্রোটিনটার নাম কি দিয়েছি আমরা? মায়োসিন। বোঝা গেছো? এইবার এদের যে পজিশনের উপর ডিপেন্ড করে কয়েকটা ব্যান্ডের নাম আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখ, যেখানে একটা অ্যাক্টিন শেষ হয়েছে সেখান থেকে অ্যাক্টিন স্টার্ট হয়েছে না? এই জায়গাটা লক্ষ্য কর, এইখানে অ্যাক্টিন শেষ, এইখানে অ্যাক্টিন শেষ হলে আবার এইখানে একটা অ্যাক্টিন স্টার্ট হয়েছে না? হয়ে গেছে। তার মানে সেই জায়গায় একটা জেড লাইক স্ট্রাকচার এসছে জয়েন করে করে, এইটাকে বলা হয় জেড লাইন। মানে দুটো অ্যাক্টিন যেখানে জয়েন করে সেটা জেড লাইক স্ট্রাকচার আসছে, তো এটা কি বলা হয়? জেড লাইন। এই যে দুটো জেড লাইন, এইখান থেকে এইটা বলা হয় সার্কোমিয়ার। সো হোয়াট ইজ সার্কোমিয়ার? দ্য ডিস্টেন্স বিটুইন টু জেড লাইন। দুটো জেড লাইনের মাঝখানে যে গ্যাপটা, যে ডিস্টেন্সটা, যে এরিয়াটা বা এরিয়া বিটুইন টু জেড লাইন, তাকে কি বলবো আমরা? সার্কোমিয়ার। ক্লিয়ার? হোয়াট ইজ সার্কোমিয়ার? দ্য এরিয়া বিটুইন টু জেড লাইন। জেড লাইনটা কোথায়? দুটো অ্যাক্টিন যেখানে কানেক্টেড হয়েছে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখ, এই জায়গাটা থেকে এই জায়গাটায় কি কোনো মায়োসিন আছে? এই জায়গা থেকে এই জায়গায় কি কোনো মায়োসিন আছে? তো কি আছে? কি আছে গো? অ্যাক্টিনই আছে। তো যেখানে অ্যাক্টিন থাকে, অনলি অ্যাক্টিন, কোনো মায়োসিনের গল্প নেই, সেইটাকে বলা হয় আই ব্যান্ড। সার্কোলেমা ইজ দ্য কভারিং অফ মাসল। লেমা, লেমা মানে কভারিং, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন। তো আই ব্যান্ড,
আইসোডায়ামেট্রিক ব্যান্ড বলা হয়। কারণ কোন এরিয়াটাকে, যেখানে শুধু অ্যাক্টিন আছে, আর যে পোর্শনটায় বসে রয়েছে মায়োসিন, মানে এই পোর্শনটা কি বসে রয়েছে, মায়োসিন, এটাকে বলা হয় অ্যানাইসোট্রপিক ব্যান্ড বা এ ব্যান্ড। তাহলে এদিকে আই ব্যান্ড, এদিকে এ ব্যান্ড। বুঝতে পারলে কোনটা আই ব্যান্ড কোনটা এ ব্যান্ড? এ ব্যান্ড কোনটা, যেটুকু মায়োসিন রয়েছে, পুরো মায়োসিন যতটুকু এরিয়া, অ্যাক্টিন থাকতে পারে সেটা ইম্পর্টেন্ট নয়, পুরো মায়োসিন যত দূরে রয়েছে, মানে এই ব্লু লাইন টু এই ব্লু লাইন, এইখান থেকে এই যে এইখান থেকে এইটা, এই যে মাঝখানে এরিয়াটা, তাকে কি বলে, এইখান থেকে এই এরিয়াটা, তাহলে এটা কি এ ব্যান্ড। ক্লিয়ার হলো? অ্যানাইসোট্রপিক। হ্যাঁ। আর এই যে ব্যান্ডটা যেখানে শুধুমাত্র কি রয়েছে, অ্যাক্টিন রয়েছে, না এখান থেকে এটা কি অ্যাক্টিন রয়েছে, অ্যাক্টিন যেটা রয়েছে অনলি অ্যাক্টিন, তখন তাকে কি বলা হচ্ছে আই ব্যান্ড। ক্লিয়ার হলো? আইসোডায়ামেট্রিক ব্যান্ড। আচ্ছা, এইবার মাথায় দেখ, যেখানে অনলি মায়োসিন ইজ দেয়ার বাট দেয়ার ইজ নো অ্যাক্টিন, এই যে এইখান থেকে কি রয়েছে দেখতে পাচ্ছিস, এই জায়গাটা কি রয়েছে, এইখান থেকে এইটা কি অনলি মায়োসিন, অ্যাক্টিন আছে নেই, এই জোনটাকে বলা হয় এইচ জোন বা হেনসেন জোন। কি বলা হয়? এইচ জোন। আজকে বাড়িতে দুবার করে ডায়াগ্রাম হবে, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতক্ষণ ব্রেনে না ঢুকছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। এইচ জোন, তাহলে তিনটে টার্মিনোলজি শিখলাম। একটা হচ্ছে আই ব্যান্ড, যেখানে অনলি অ্যাক্টিন ইজ দেয়ার, দেয়ার ইজ নো মায়োসিন, যেখানে পুরোটা মায়োসিন জড়িয়ে থাকছে সেই এরিয়াটাকে কি বলা হচ্ছে এ ব্যান্ড। যেখানে অনলি মায়োসিন বাট দেয়ার ইজ নো অ্যাক্টিন, মানে এই গ্যাপটা এইচ জোন। ক্লিয়ার হলো? আচ্ছা, এই জোনের মাঝখানে একটা সরু থিন লাইন দেখা যায়, যতদূর অ্যাক্টিন মুভ করে। কিভাবে হয় জানিস তো? বাড়িতে এই কোলাপসিবল গেট গুলো যেমন দেখেছিস, ধর এই, বা আমার হাতের দিকে লক্ষ্য, এই রয়েছে ওভারল্যাপিং, এই জায়গাটা ওভারল্যাপিং তো। এবার আমার কন্ট্রাকশনের দরকার আছে, আমি এটা ধীরে 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 ভেতর দিকে ঢুকছি, ছোট হয়ে যাচ্ছে না? আবার বাইরে বেরোবো, আবার ভেতরে ঢুকবো, ছোট হয়ে যাবে তো। তো তো এটাকে লক্ষ্য কর, আমি একটু চেষ্টা করছি মুভ করানোর। এই জায়গাটা দেখ, এই অ্যাক্টিনটা মুভ হবে ভেতর দিকে, কোথায় চলে আসবে, এত দূর আসবে। এই অ্যাক্টিনটা মুভ হবে ভেতর দিকে, কত দূর চলে আসবে, এত দূর চলে আসবে। তাহলে দুটো অ্যাক্টিন ভেতরের দিকে ঢুকে যায়, মায়োসিন কখনো নড়ে না, মোটু বসে থাকে, পাতলু তার উপর দিয়ে গড়াগড়ি করে। বুঝেছিস? সো মুভমেন্ট হয় কার, অলওয়েজ অ্যাক্টিনের হয়, মায়োসিনের হয় না। মায়োসিন চুপচাপ বসে রয়েছে, মায়োসিন টেনে আনে ছেড়ে দেয়, ঘাড় ধরে টেনে নিয়ে আসে আবার ছেড়ে দেয়। বুঝতে পারছো এইটুকু অল্প? তো মুভমেন্ট কার হয়, অলওয়েজ অ্যাক্টিনের হয়। তো অ্যাক্টিন যদি মুভমেন্ট হয়, আই ব্যান্ড থাকবে, আই ব্যান্ড রিডিউস হবে কি হবে না ডিউরিং কন্ট্রাকশন? তাহলে দেখ এইটার সাথে ঢুকে গেল, তার মানে এইখানে যদি আমি এটাও ভেতর দিকে ঢুকিয়ে দিই, এই এখানে চলে এলো, এ চলে এলো, এও এখানে চলে আসবে, এও এখানে চলে আসবে, আসবে কিনা? তার মানে সার্কোমিয়ার ছোট হয়ে যাবে তো, হবে না? এরকম কন্ট্রাকশন সার্কোমিয়ার ছোট হবে, তো সার্কোমিয়ার ছোট হলে কোন ব্যান্ড গায়ে রিডিউস হয়ে যাবে? আই ব্যান্ড রিডিউস হয়ে যাবে। আচ্ছা, এই জোন থাকবে আর, কারণ কি আর ফাঁকা এরিয়া তো নেই, এই জোন পুরো ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এখান থেকে কোশ্চেন আসবে, ডিউরিং মাসেল কন্ট্রাকশন আই ব্যান্ডের কি কন্ডিশন দাঁড়ায়? আই ব্যান্ড কি হবে? রিডিউস হবে। এই জোন কি হবে? ভ্যানিশ হয়ে যাবে। বাট এ ব্যান্ড কনস্ট্যান্ট, এ ব্যান্ড কিছুই হবে না, কারণ মায়োসিন নড়াচড়া করে না, মায়োসিন চুপচাপ বসে রয়েছে। এটুকু মাথায় ঢুকলো? আচ্ছা, এইখানে এই যে মাঝখানে যেটা লাইন ছিল না, যতদূর কি ছিল, ওই আই ব্যান্ড দুটো আসতে পারে, এই থিন লাইনটাকে বলা হয় এম লাইন। কি বলা হয়? এম লাইন। বুঝেছো? মানে এখানে কয়েকটা টার্মিনোলজি একটু মাথায় রাখতে হবে। জেড লাইন কি হয়? ছোট হয়ে যাবে, কানে কানেক্ট থাকবে না, এও তো এগিয়ে আসবে, কি একেও টেনে নিয়ে আসবে, তো এই পেছনের এই লাইনটা তো এগিয়ে যাবে, সেই তো রিডিউস হয়ে যায় বললাম। অর্থাৎ ও এদিকে টানবে,
এইদিকে টানবে তখন কি এই ধর এই ঢুকে যাচ্ছে ভেতরে, তাহলে এই দিক থেকেও আসবে। আচ্ছা সবসময় একটা জিনিস মাথায় রাখবি, আমাদের মাসলসে না সবসময় অ্যান্টাগনিস্টিক মাসল থাকে। কিরকম? দেখ এই হাতটা আমি এই দিকে মুভ করতে চাইছি, তার মানে এইটা যদি কন্ট্রাকশন হয়, এই ব্যাক সাইডটা রিল্যাক্স, এটা উল্টো, এটা কন্ট্রাকশন হবে, টানছে, এটা রিল্যাক্স হতে হবে, নইলে কিন্তু মুভমেন্ট হবে না, নইলে মাসল স্টিফ হয়ে যেত। সো যখনই কোনো সাইডে কন্ট্রাকশন হবে, অপোজিট সাইডে অ্যান্টাগনিস্টিক মাসলের রিল্যাক্সেশন দরকার আছে, বুঝেছো? নইলে হবে না। তুই ইমাজিন কর এই একটা হাত রয়েছে এই এই কন্ডিশনে, তুই এটাকে হাতটাকে সোজা করছিস, তাহলে এটা কন্ট্রাক্ট করলি, তো এই মাসলটা রিল্যাক্স হতে হবে, দিলে গিয়ে কন্ট্রাক্ট হবে, কিন্তু যদি টেনে রাখে রিল্যাক্স হবে, স্টিফ হয়ে যাবে, বুঝেছো? তাহলে আইব্যান্ড মানে গায়েব হয়ে যাচ্ছে, ছোট ডিসঅ্যাপিয়ার হয়, মানে রিডিউস হয়, এই জোন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বাকি এ ব্যান্ড ফিক্সড থাকে, জেড লাইন দুটো ছোট হয়ে সার্কোমিয়ার ছোট হয়ে যায়। তার মানে এখানে লিখে রাখো, ডিউরিং মাসল কন্ট্রাকশন হোয়াট উইল হ্যাপেন। ডিউরিং মাসল কন্ট্রাকশন কি হয়? আই ব্যান্ড রিডিউস হয়ে যাবে, এইচ জোন মিস্টার ইন্ডিয়া ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা সার্কোমিয়ার রিডিউসড হবে। আচ্ছা এ এ ব্যান্ড ফিক্সড বা কনস্ট্যান্ট। এইটুকু মাথায় থাকলো। এই চারটে যে বললাম এখান থেকে 100% একটা এমসিকিউ নিটে পড়লে হলো, প্র্যাকটিস করলে ক্লিয়ার তো? এইটা যে থিওরিটা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, ফিলামেন্ট গুলো স্লাইডলি মুভ করছে, এবার কিভাবে করছে পরে আসছে। এইটুকু সবার ক্লিয়ার? এইবার যে মেন পার্টটা পড়বো সেটা চলে আসবে, তোমরা ড্র করবে। চলো এইটা ড্র করো, দুটো ডায়াগ্রাম। এই দেখ এইটাই আমি পড়ালাম এখনই, হ্যাঁ? এই যে আই ব্যান্ড দেখতে পাচ্ছ, এ ব্যান্ড দেখতে পাচ্ছ, এই জোন দেখতে পাচ্ছ, জেড লাইন দেখতে পাচ্ছ, এইটা আমরা এখনই পড়লাম। এবার তোমরা ডায়াগ্রাম ড্র করবে, এই ডায়াগ্রামটা মানে এই দুটো প্লাস এই পুরোটা এখনই ড্র করো। নিজেদের বই আছে, বই থেকে করো, ফার্স্ট আর সেকেন্ডেরটা। তো এখানে দুটো মাসলস এর মানে প্রোটিনের নাম জানতো, কি বলেছিলাম আমরা, যেটা কন্ট্রাক্টাইল প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন সম্বন্ধে একটু জানতো। দেখ ফার্স্ট অফ অল অ্যাক্টিন সম্বন্ধে জানি। অ্যাক্টিন ফিলামেন্ট ইজ মেড আপ বাই টু ফিলামেন্টিসেস অ্যাক্টিন, এফ অ্যাক্টিন। আর এই এফ অ্যাক্টিন তৈরি হয় ছোট ছোট জি অ্যাক্টিন দিয়ে, জি ফর গ্লোবিউলার অ্যাক্টিন। এই যে ডায়াগ্রামটা এঁকেছিস, এই ডায়াগ্রামে এই যে একটা বল দেখতে পাচ্ছিস, এই একটা বল হচ্ছে জি অ্যাক্টিন, এক একটা বল কি একটা জি, এটা একটা জি, এটা একটা জি। সো জি অ্যাক্টিন আর গ্লোবিউলার অ্যাক্টিন, এরকম অনেকগুলো জি নিয়ে তৈরি হচ্ছে কি তোর একটা ফিলামেন্ট। সো একটা ফিলামেন্ট মানে এফ অ্যাক্টিন। এই এফ অ্যাক্টিন দুটো নিয়ে কি হচ্ছে, টাইমার ফর্ম করছে, দেন অ্যাক্টিন তৈরি হচ্ছে। তাহলে অ্যাক্টিনের সিম্পল ইউনিট হচ্ছে জি অ্যাক্টিন, অনেকগুলো জি অ্যাক্টিন মিলিয়ে একটা কি হচ্ছে এফ অ্যাক্টিন, দ্যাট ইজ ফিলামেন্টাস অ্যাক্টিন। এরকম দুটো ফিলামেন্টাস অ্যাক্টিন এরকম কয়েল করে থাকছে, যে তৈরি করছে এটা কি অ্যাক্টিন। ক্লিয়ার হলো? এন্ড এই স্ট্রাকচারটা স্টেবিলাইজ করছে একটা দড়ির মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, তাকে বলা হয় ট্রোপোমায়োসিন। সো ট্রোপোমায়োসিন কি করে, এই অ্যাক্টিনের উপরে এরকম ওভারল্যাপিং করে করে আছে, যেটা ট্রোপোনিনের স্ট্রাকচারটা কি করছিস স্টেবিলাইজ করছে। আর একটা রেগুলেটরি প্রোটিনের নাম বলেছিলাম ট্রোপোনিন। এই দেখ একটা ডেফিনেট ইন্টারভেলে এক একটা কি রয়েছে, ট্রোপোনিন বসে রয়েছে, তিনটে ইউনিট অফ প্রোটিন দ্যাট ইজ ট্রোপোনিন থাকে। আর এই পুরো কমপ্লেক্সটা কি বলা হয়, ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। যেখানে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন অ্যাড হয়ে থাকছে তাকে আমরা কি বলছি, ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। মানে কি বুঝলাম এই পার্টটাতে? এই পার্টটাতে সিম্পল দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও। অ্যাক্টিন মেড আপ বাই সিম্পল ইউনিট অফ জি অ্যাক্টিন, জি ফর গ্লোবিউলার অ্যাক্টিন। তো এই গ্লোবিউলার অ্যাক্টিন দিয়ে তৈরি হচ্ছে ফিলামেন্টাস অ্যাক্টিন, এরকম দুটো এফ অ্যাক্টিন দিয়ে তৈরি হচ্ছে তোর একটা অ্যাক্টিন। স্ট্রাকচার ইজ স্টেবিলাইজ বাই ট্রোপোমায়োসিন এন্ড একটা ডেফিনিট ইন্টারভেলের গ্যাপে গ্যাপে কি রয়েছে, ট্রোপোনিন। না ওটা রেগুলেটরি প্রোটিন, সেটা মাসল কন্ট্রাকশনে রোল প্লে করার পরে দেখছি।
কি করছে এবার এনসিইআরটি তে কি লেখা আছে একটু দেখে নিন। দেখ, ইজ অ্যাক্টিন ফিলামেন্ট মেড আপ অফ 2F অ্যাক্টিনস হেলিক্যালি এইভাবে কি করে বন্ড করে থাকে টু ইচ আদার। ইচ F actin is polymer of monomer, that is G actin. Each F actin কি দিয়ে তৈরি? G actin দিয়ে তৈরি। Two filaments of another protein, tropomyosin also run close to the F actin. এই F actin এর সাথে ক্লোজ করে কে কয়েল করে করে যাচ্ছে? Tropomyosin through the length, মানে through its length. The complex protein troponin is distributed at regular intervals. Regular intervals এ কি রয়েছে? ট্রোপোনিন রয়েছে। ট্রোপোনিনে এরকম তিনখানা ছোট ছোট প্রোটিন থাকে, 3 units of protein on the tropomyosin. In the resting state, subunit of troponin masks the active binding sites for myosin. মানে কি, যখন রেস্টিং কন্ডিশনে থাকে এই ট্রোপোনিন গুলো কি করেছে, এইখানে কে বাইন্ডিং সাইট থাকে? মায়োসিন বাইন্ডিং সাইট থাকে, সেটাকে মাস্ক করে রেখেছে, ঢেকে রেখেছে। তাহলে ট্রোপোনিন মাস্কিং দ্য মায়োসিন বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন। এইটুকু ক্লিয়ার হলো? তাহলে ট্রোপোনিন, ধর আমার এইটা ট্রোপোনিন, এই হাতটা আমার ট্রোপোনিন, সরি মানে অ্যাক্টিন, আর এইটা হচ্ছে মায়োসিন হেড। আমার নিচে ডায়াগ্রামটা এঁকেছিলিস না, মায়োসিন হেড। এই মায়োসিন হেডটা আমার এইখানে বাইন্ড করে, ধর এই ঘড়ির এই জায়গাটা বাইন্ড করতে পারে। তো যে জায়গাটা বাইন্ড করতে পারে সেইখানে ট্রোপোনিন বসে রয়েছে। ট্রোপোনিন থাকলে এয়ার বাইন্ড করতে পারছে না, তাহলে মাস্কিং করে দিয়েছে। আর যে ট্রোপোনিনটা সরিয়ে দিই, বাইন্ড করতে পারবে। সো ট্রোপোনিন কি করছে? ইজ মাস্কিং ওভার দ্য মায়োসিন বাইন্ডিং সাইট অফ ট্রোপোনিন। এইটুকু বুঝলাম। তাহলে এটা গেল কার নিয়ে গল্প? ট্রোপোনিন নিয়ে গল্প, মানে অ্যাক্টিন নিয়ে গল্প। এবার চলে আসবো মায়োসিন নিয়ে গল্প। সো ট্রোপোনিন নিয়ে মানে অ্যাক্টিন নিয়ে কারো কোনো ডাউট আছে এইটুকুতে? মানে অ্যাক্টিন সিম্পল ইউনিট যে গ্লোবুলার অ্যাক্টিন দিয়ে তৈরি। আর এই গ্লোবুলার অ্যাক্টিনে কি থাকছে? অনেকগুলো গ্লোবুলার অ্যাক্টিন মিলে একটা এফ অ্যাক্টিন, ফিলামেন্টাস অ্যাক্টিন বা এফ অ্যাক্টিন, এরকম দুটো ফিলামেন্ট নিয়ে তৈরি হচ্ছে একটা অ্যাক্টিন। আর এই অ্যাক্টিনের সাথে সাথে কে চলছে? ট্রোপোমায়োসিন। আর এই ট্রোপোমায়োসিনের উপরে একটা ডেফিনেট ইন্টারভ্যাল গ্যাপে গ্যাপে কি রয়েছে? ট্রোপোনিন। ট্রোপোনিন যেখানে বসে থাকে মাস্ক কাকে করে রেখেছে? অ্যাক্টিনকে। কোন জায়গায় মাস্ক করেছে? যেখানে মায়োসিন হেড বাইন্ড করতে পারে সেটাকে সে ঢেকে রেখেছে, লুকিয়ে রেখেছে, যাতে মায়োসিন হেড না বাইন্ড করতে পারে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মায়োসিন। ইচ মায়োসিন ইজ আ থিক ফিলামেন্ট। থিক মানে মোটা। সো মায়োসিন ইজ আ থিক ফিলামেন্ট, অলসো পলিমারাইজড প্রোটিন। যেমন অ্যাক্টিন আমরা দেখলাম একটা পলিমারাইজড, অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি। সো মায়োসিন অলসো পলিমারাইজড প্রোটিন। মেনি মনোমার প্রোটিন, দ্যাট ইজ কল্ড মেরোমায়োসিন। ওটা যেমন জি অ্যাক্টিন ছিল, গ্লোবুলার অ্যাক্টিন, এখানে কি মেরোমায়োসিন দিয়ে তৈরি। সো মায়োসিন মেড আপ বাই meromycin constitute one thick filament. So each meromycin has two important parts, globular head and short arm. এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছিস, this is the head region, এখানে ইয়েলো করে দিলাম, আর এটা আর্ম রিজিয়ন, ক্রস আর্ম, আর এটা টেল, এটা বেসিক্যালি টেল, আর এটা শর্ট আর্ম এই জায়গাটা। সো হেড এন্ড ক্রস আর্ম, আর এই যে টেল রিজিয়নটা এটা অ্যাকচুয়ালি আর্মেরই এক্সটেন্ডেড পার্ট। এগুলিতে কি প্রসার হুম, প্রসার করতে ক্রস আর্ম মানে যে দুটো হেড এরকম কয়েল করে গেছে, হেডটা এই রিজিয়নটা, এইটা হেড, এইটা হেড বল লাইক স্ট্রাকচারটা, আর তারপরে নিচের এই পার্টটা হচ্ছে আর্ম। এই প্রসার হুম, যে কারণে আর এটা হচ্ছে টেল। তার মানে এখানে দেখ, শর্ট আর্ম এন্ড টেল দেখতে পাচ্ছিস। সো হেড আছে, আর্ম আছে, আর টেল আছে, এই হচ্ছে মেন তিনটে রিজিয়ন। ওকে, দ্যাট কল্ড হেভি মেরোমায়োসিন and later the light meromycin, যেখানে কি দিয়ে তৈরি হয়েছে? কিছু হেভি মেরোমায়োসিন থাকে আর কিছু লাইট মেরোমায়োসিন থাকে। So the heavy meromycin component, that is the head and short arm, projects outwards to the regular distance angle from each other to surface of polymerized myosins filament is known as cross arm. মানে যেখানে হেভি মেরোমায়োসিন থাকে হেডের দিকে, আর এইখানে থাকে লাইট মেরোমায়োসিন, এইভাবে ক্রস আর্ম করে থাকে। দেখ পেঁচিয়ে রয়েছে না, এটা মুছে দিই, এই দেখ কয়েল করে ক্রস করে রয়েছে। তো এটা ক্রস আর্ম, এই জন্য বলেছে এই পার্টটাকে। মানে বেসিক্যালি আমি যদি মায়োসিনটা দেখি, মায়োসিন হচ্ছে এরকম স্ট্রাকচার, এটা মায়োসিন। ডায়াগ্রাম আমরা এঁকেছিলাম আগে, এটা প্রোটিন। এই মায়োসিন থেকে বেরিয়েছে হেড,
তাই তো? এরকম দুটো হেড বেরিয়েছে, তার মানে এইটা হচ্ছে টেল রিজিয়ন, এইটা হচ্ছে আর্ম রিজিয়ন, এইটা হচ্ছে হেড রিজিয়ন। বুঝেছো? মায়োসিন হচ্ছে ফিক্সড, তার হেডটা মুভ করতে পারে, বাট মায়োসিন ফিক্স। মুভ করতে মানে কি, প্লেস চেঞ্জ করায় না। কিভাবে করে? রেল লাইন, রেলের পাটরি যেটা আছে সেটা হচ্ছে মায়োসিন, তার উপর দিয়ে কে গড়াগড়ি করে? চাকাটা, সেটা অ্যাক্টিন। এইটুকু মাথায় থাকবে। সো রেল লাইনের পাটরিটা কি? মায়োসিন। এবার দেখ, তাহলে মায়োসিনের গল্পটা কি বুঝলাম, যে মায়োসিন অনেকগুলো মেরোমায়োসিন দিয়ে তৈরি হয়, আর এই মেরোমায়োসিন দিয়ে যেখানে তৈরি হয়, দেয়ার ইজ এ থ্রি পার্ট ফর্ম করে, একটা হেড, একটা আর্ম, আর একটা টেল। ক্লিয়ার? এন্ড দ্যাট ইজ মেড আপ বাই হেভি মেরোমায়োসিন এন্ড লাইট মেরোমায়োসিন দিয়ে মেনলি এগুলো তৈরি হয়। দ্য গ্লোবিউলার হেড অ্যান্ড অ্যাক্টিভ সাইট, এটিপিএস বাইন্ডিং সাইট, আর একটা হচ্ছে বাইন্ডিং সাইট ফর এটিপি, আর একটা হচ্ছে অ্যাক্টিভ এটিপিএস সাইট ফর অ্যাক্টিভ সাইট ফর অ্যাক্টিন। এখানে দেখ দুটো সাইট রয়েছে, দেখ, একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট, মানে এই যে ব্লু মানে গ্রিন কালারের সাইটটা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের সাইটটা উপরে দিত, আচ্ছা গ্রিন গুলোকে আমি রেড করছি, দিলে বুঝতে পারবি। অনেকগুলো গ্রিন, দুটো গ্রিন আছে না, ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। তার মানে এই যে রেড করে দিলাম, এই যে রেড করে দিলাম, এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট, মানে এটা অ্যাক্টিনের সঙ্গে গিয়ে বাইন্ড করতে পারে। যেটাকে ঢেকে রেখেছিল একটু ওপরে। হ্যাঁ, সেখানে সে সরলে তারপর বাইন্ড হবে, তার আগে হবে না। আর নিচের দুটো সাইড দেখ, এটিপি বাইন্ডিং সাইট, এটিপি না গেলে এনার্জি পাবে না। তার মানে এই হেডে দুটো সাইড রয়েছে, ওয়ান ইজ দ্য অ্যাক্টিন বাইন্ডিং সাইট, অ্যানাদার ইজ দ্য এটিপি বাইন্ডিং সাইট। এটিপি বাইন্ডিং সাইডে এটিপি ঢুকবে, এনার্জি প্রোভাইড করবে, আর অ্যাক্টিং বাইন্ডিং সাইটটা কি করবে? এই মায়োসিন হেডটা গিয়ে অ্যাক্টিনের সাথে বাইন্ড হবে। বুঝতে পেরেছিস? এবার চলে আসবো কিভাবে মাসেল কন্ট্রাকশন হয়। মাথা ঢুকবে তো আজকে নাকি, নাকি পরের দিন করবো? ঢুকবে? হ্যাঁ, আচ্ছা, আজকে জিনিয়াস হয়ে যাচ্ছিস। চল ভালো করে বোঝাইতে হবে, চেষ্টা করি। এনসিআরটি পরে আসবো, বেসিক জিনিসটাকে বোঝ। এটা সরে বস। হ্যাঁ, ওই যে ওকে সরে বসতে বললাম, ও সরে বসলো, তার মানে আমি একটা স্টিমুলি দিলাম, তার মাসেল কন্ট্রাকশন হলো, মেকানিজম কমপ্লিট। এইটা কি করে হলো, এইটা এবার দেখার আছে। মানে আমি বললাম তার জন্য সরে বসলো, তাই তো? তার মানে আমি যখনই বললাম একটা ওয়েভ গেল, তার কান সেটাকে নার্ভ ইম্পালস জেনারেট করে ব্রেনে পাঠালো, স্যার সত্যি বলছে, এবার মাসেল কন্ট্রাকশন শুরু হচ্ছে। তার মানে কোন স্টিমুলি যখন আসছে, স্টিমুলি ইট মে বি ইন্টারনাল অর এক্সটার্নাল। আমি বললাম এক্সটার্নাল, ইন্টারনাল নিজের থেকে ইচ্ছে হতে পারে, বক্স চলছে নিজের পাগলু ডান্স করছে, ইন্টারনাল ইচ্ছে। তো এই স্টিমুলি যখন আসবে তখন কি হয়, নার্ভ ইম্পালস জেনারেট হবে। কোথায় জেনারেট হবে? রিসেপ্টর থাকবে, আমার টাচ করছি, হাত সরিয়ে নিচ্ছি, তাহলে মাসেল রিসেপ্টর আছে এইখানে। মাসল যেখানে নিউরনের সাথে জয়েন করে, এইটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। নিউরন আর মাসলের জাংশন নিউরোমাস্কুলার জাংশন, বা মায়ো নিউরাল জাংশন। মাসল আর নিউরন, মাসলকে আগে রাখলে মায়ো নিউরাল জাংশন, বাকি বলতে পারি নিউরোমাস্কুলার জাংশন। তার মানে এখানে কি গেল, একটা স্টিমুলি গেল। ভালো করে বোঝার চেষ্টা কর, স্টিমুলি গেল। যে স্টিমুলি যাবে, নার্ভ ইম্পালস জেনারেট হবে, তবে কি হবে না, এই নার্ভ ইম্পালস জেনারেশন আমরা পড়িনি এখনো, পড়বো কিভাবে হয়, মেকানিজম পরে পড়বো। সো নার্ভ ইম্পালস জেনারেশন হলো, এইবার এই নার্ভ ইম্পালসটা ট্রাভেল করবে, এই যে অ্যাক্টিন আর মায়োসিনের গল্পটা ছিল না, এই জায়গায় চলে আসো। অ্যাক্টিন মায়োসিন ছিল, এটা কপি করে আনি, দরকার আছে এটা। কোথায় গেছিলাম? এই যে এখানে।
আচ্ছা, এই জায়গায় চলে এলাম। এই জোন ফোন গুলো বাদ দিয়ে ক্লিন করে দিই, বোঝাতে সুবিধা হবে। এই, আচ্ছা, এই যে স্ট্রাকচারটা রয়েছে এর উপরের কভারিং কে কি বলা হয়? সার্কোলেমা। কোন লেমা? সার্কোলেমা। এর উপরে যে কভারিং, সার্কোলেমা। আচ্ছা, এর মধ্যে যে লিকুইড থাকবে তাই কি বলবো? সার্কোপ্লাজম। ভেরি গুড, প্লাজম মানে লিকুইড। ওকে, তো এর মধ্যে কি লিকুইড থাকবে, যেটাকে ইয়েলো করে দিলাম। রং টং না দিলে ভালো লাগবে না, হ্যাঁ? সো এটা লিকুইডটার নাম কি? সার্কোপ্লাজম। মাসল সেল তো না, তো সাইটোপ্লাজমের জায়গায় এখানে আমরা কি লিখলাম? সার্কোপ্লাজম দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে এই লিকুইডটার নাম হচ্ছে সার্কোপ্লাজম। আচ্ছা, এই যে সার্কোপ্লাজমের মধ্যে সেল অর্গানেলি থাকবে, কারণ এটা সেল, মাসল সেল, তো সেল অর্গানেলি থাকবে। কতগুলো সেল অর্গানেলি তো আছে, কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেল অর্গানেলি, তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখতে এরকম টি লাইক স্ট্রাকচার হয়, টিবিউলস গুলো। এটা হচ্ছে ইয়ার, একে নাম হচ্ছে টি টিবিউল। কি বলা হয়? টি টিবিউল। এটাকে অ্যাকচুয়ালি ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি হয়? টি টিবিউল বলা হয়, সার্কোপ্লাজমিক টি টিবিউল। এর মধ্যে কি থাকে? ক্যালসিয়াম রিজার্ভ। এর মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে, Ca2+ আয়ন রয়েছে। তার মানে প্রথমে কি গেছিল আমার? স্টিমুলি গেল। স্টিমুলি গেলে কি হবে? নার্ভ ইম্পালস জেনারেট হলো। এন্ড এই নার্ভ ইম্পালস ট্রাভেল করবে কোথায়? এই সার্কোলেমা ধরে নার্ভ ইম্পালস চলে আসবে, ঠিক আছে? দেন কোথায় ট্রাভেল করবে? সার্কোপ্লাজমিক টি টিবিউলসে যাবে। তাহলে অ্যারো অ্যারো করে আমরা লিখছিলাম না, এখানে লিখে ফেলি, একটা পেজ লাগবে। তার মানে আমার এখন নার্ভ ইম্পালস জেনারেশন হয়েছিল, তাই তো? সো নার্ভ ইম্পালস জেনারেশনের পর এটা কোথায় যাবে? সার্কোলেমাতে গেল। সার্কোলেমা থেকে কোথায় যাবে? সার্কোপ্লাজমিক টি টিবিউল। ওকে, এন্ড সার্কোপ্লাজমিক টি টিবিউল তখন কি করবে? রিলিজ Ca2+ আয়ন। মানে এইটুকু ক্লিয়ার হলো? তাহলে প্রথমে নার্ভ ইম্পালস জেনারেট হলো, এন্ড এই নার্ভ ইম্পালস ট্রাভেল করবে কি দিয়ে? কিছু নিউরোট্রান্সমিটার লাগে, অ্যাসিটাইল কোলিন আরো হেল্প করবে নিউরোট্রান্সমিটার। দেন এই নার্ভ ইম্পালসটা কোথায় পৌঁছবে? সার্কোলেমা। এন্ড সার্কোলেমাতে যেই নার্ভ ইম্পালস পৌঁছবে, এন্ড সার্কোপ্লাজমিক টি টিবিউল কি রিলিজ করবে? ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন গিয়ে binds with troponin, ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। মানে ট্রোপোনিনের সঙ্গে গিয়ে বাইন্ড করবে মেনলি। যেই বাইন্ড করবে, কনফিগারেশন অফ ট্রোপোনিন চেঞ্জ হয়ে যায়। মানে ট্রোপোনিনটা তখন কি করেছিল? মাস্ক করে রেখেছিল। ট্রোপোনিনটা বলবে ঠিক আছে, আমি একটু সরে যাই, সে এরিয়াটা ওপেন করে দেবে যাতে মায়োসিন হেড বাইন্ড করবে। সো কি হবে? কনফিগারেশন না লিখে বলতে পারিস রিমুভ দ্য মাস্ক from myosin head binding site, myosin head binding site of actin. অ্যাক্টিনের মায়োসিন হেড বাইন্ডিং সাইটটা কি করে? মাসটা সরে যাবে। যেই মাসটা সরে যাবে তখন এই যে মায়োসিন হেডটা যেটা বাইন্ড করতে পারছিল না, মায়োসিন হেডটা বাইন্ড করবে। রেজাল্টে কি হবে? মায়োসিন হেড binds with actin.
কার সাথে বাইন্ড করবে, অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে, দেন ফর্ম আ ক্রস ব্রিজ। যে ডায়াগ্রামটা তোরা নেক্সট ইয়েতে আঁকলি, কোথায় গেল এইখানে, এই দেখ ক্রস ব্রিজ ফর্ম হয়েছে, এই যে এইখানে চলে আয়। দেখতে পাচ্ছিস? সো মায়োসিন হেড এখন কি করেছে, অ্যাক্টিনের সঙ্গে গিয়ে বাইন্ড করেছে। এইটা হচ্ছে ফার্স্ট, দেখ এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে, এই দেখ এটা ছিল, এখানে বাইন্ড করেছে না, মায়োসিন হেডটা জয়েন করেছে অ্যাক্টিনের সাথে, ডায়াগ্রামটা লক্ষ্য কর, জয়েন করেছে। ওকে, তার আগে এই যে এটা 1 নম্বর রিজিয়ন চলে। এখানে কি দেখ, অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন হেড, তো মায়োসিন হেড এখানে অ্যাটাচ করতে যাচ্ছে। এবার দেখ এখানে মাস্কিং ওভার হয়ে গেছে, মানে মাসটা সরে গেছে, যেই মাস সরে গেছে এখানে একটা ক্রস ব্রিজ ফর্মেশন হয়েছে ইজিলি, মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে বাইন্ড করেছে। এইবার মায়োসিন হেডটা কিভাবে বেন্ডিং হবে, দেখ মায়োসিন হেডটা একদিকে বেন্ড করছে, নৌকোর হাল জানিস, ওর অফ বোট কেমন হয়, নৌকোর হাল, এইদিকে টানলে নৌকো কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, এই দিকে করলে পেছনে যাবে। এটাও ঠিক তেমন, অ্যাক্টিন মায়োসিন হেড, আমার এই হাতের মুঠিটা মায়োসিন হেড, জয়েন করলাম, বেন্ডিং করলাম, এই দেখ এইদিকে বেন্ড করা মানে কি, এটা ব্রেক করবে, ওটা সামনের দিকে এগিয়ে যাবে। জয়েন করেছিল, ক্রস ব্রিজ ফর্ম হলো, এবার বেন্ড করছে এই মাসলটা কোন দিকে, এইদিকে মায়োসিন হেডটা বেন্ড করছে কোন দিকে, অপোজিটে বেন্ড করছে, তখন অ্যাক্টিনটা সামনের দিকে শিফট করে যাবে। বুঝতে পারছো? এই জয়েন করা মানে এই টানছে, এটা সামনে শিফট করছে। তো এইভাবে যখন এটা বেন্ড করছে টুয়ার্ডস এইদিকে, এটা এইদিকে শিফট করবে, তখন এই ব্রেক ক্রস ব্রিজটা ভেঙে যাবে, আবার একটা ক্রস ব্রিজ তৈরি হবে, এইভাবে ধীরে 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 অ্যাক্টিনকে সামনে এগিয়ে দেবে। কিন্তু অ্যাক্টিন যাবে কতদূর, আপ টু এম লাইন। মাথায় ঢুকলো একটু? তাহলে দ্যাট ইজ দ্য মাসল কন্ট্রাকশন। তাহলে মাসল কন্ট্রাকশনের মেন গল্পটা কি দাঁড়ালো, প্রথমে স্টিমুলি আসবে, নার্ভ ইম্পালস জেনারেট হবে, কোথায়, নিউরোমাসকুলার জাংশনে, অ্যাসিটাইল কোলিন সেই নার্ভ ইম্পালসটা ট্রাভেল করাতে হেল্প করবে, কি নিউরোট্রান্সমিটার লাগে নার্ভ ইম্পালস ট্রান্সফার করতে। দেন সেটা কোথায় পৌঁছবে, সার্কোলেমা, সার্কোলেমা থেকে সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমের মধ্যে টি টিবিউলস ছিল, টি টিবিউলসটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার মধ্যে রিজার্ভায়ার কি ছিল, ক্যালসিয়াম আয়ন। এবার এই ক্যালসিয়াম আয়ন সেখান থেকে রিলিজ করবে, রিলিজ করে কোথায় বাইন্ড করবে, ট্রোপোনিনের সঙ্গে, যে ট্রোপোনিন এতক্ষণ কি করেছিল, ওই সাইডটাকে লুকিয়ে রেখেছিল, মাস্ক করে রেখেছিল। যেই ক্যালসিয়াম বাইন্ড করবে ট্রোপোনিন মুভ করে যাবে, ট্রোপোনিন সরে গেলে কি হবে, মায়োসিন হেডটা বাইন্ড করে যাবে। তো মায়োসিন হেড বাইন্ড করবে উইথ দ্য হেল্প অফ এটিপি, এনার্জি নিয়ে মায়োসিন হেড বাইন্ড করবে, যেই বাইন্ড করবে ক্রস ব্রিজ ফর্ম হবে, আর এই ক্রস ব্রিজ তৈরি হলে মায়োসিন হেডটা বেন্ড করবে, ক্রস ব্রিজ ব্রেক হবে, অ্যাক্টিনটা সামনের দিকে এগিয়ে যাবে, মাসল কন্ট্রাকশন কমপ্লিট। বেন্ড করে কি এইভাবে তো ছবি দেখতে পাচ্ছিস, এইভাবে বেন্ডিং হয় কেন? কারণ এইদিকে ফ্লো হয়, এনার্জি ফ্লো হয়, তখন এনার্জি ফ্লো হলে এইদিকে বেন্ড। এইখানে দেখ এনসিআরটি লেখাটা পড়, দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মাসল কন্ট্রাকশন ইনিশিয়েটেড বাই দ্য সিঙ্গল মানে সিগন্যাল সেন্ড বাই দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কখন সিগন্যাল আসছে, দু রকম সিগন্যাল, আমি একটা থাপ্পড় মারলাম, ভ্যাঁ করে কেঁদে উঠলি, বন্ধু মারলো আর একটা বন্ধুকে মেরে দিলি, ডিসিশন চেঞ্জ হলো, কারণ তখন এই হাতটা মুভমেন্ট করছে, নাইলে করে চোখের জল মুভমেন্ট হচ্ছে। যাই হোক, সো ডিসিশন মেকিং কোথায় হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্টিমুলির উপর ডিপেন্ড করে, ভায়া মোটর নিউরন, মোটর নিউরন মানে নার্ভ ইম্পালস যে নিয়ে আসছে, যে নিয়ে যায় সে সেন্সরি, যে নিয়ে আসে সে মোটর। A motor neuron along with the muscular fiber connected with motor unit বলা হয়, এই ইউনিটকে কি বলা হয়, মোটর ইউনিট। The junction between motor neuron and sarcolemma of the muscle fiber called neuromuscular junction. So motor unit আর মাসল ফাইবার যেখানে জয়েন করেছে সেটা কি বলা হয়, নিউরোমাসকুলার জাংশন আর মায়োনিউরাল জাংশন একই জিনিস। নিউরোমাসকুলার জাংশন মানে নিউরনটাকে আগে লিখছি, নিউরোমাসকুলার বা মায়োনিউরিয়াল একই রকম। or motor end plate, motor end হচ্ছে ওখানে, এখানে কি বলা হয়, motor end plate. So the neural signal reaching the junction release the neurotransmitter, যেই জাংশনে পৌঁছবে রিলিজ কি করবে, অ্যাসিটাইলকোলিন, which generates the an action potential, যার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে নিয়ে যাবে ইন দা সার্কোলেমা, সার্কোলেমার কাছে যাবে অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল মানে কি, নার্ভ ইম্পালস, অ্যাকশন পটেনশিয়াল মানে নার্ভ ইম্পালস।
So this spread through the muscles fiber and causes release of calcium ion. Calcium ion causes release করাচ্ছে from the sarcoplasmic tubule. Sarcoplasms increase the calcium ion levels, binding with the subunit troponin and actin filament, thereby remove the masking the active sites of myosin. Actin filament থেকে যে masking সাইটটা কি হবে, রিমুভ হয়ে যাবে। Utilizing the energy and ATP hydrolysis. Energy মানে কি, এটিপিটা ঢুকছে, এটিপিটা ভাঙছে, হাইড্রোলাইসিস হচ্ছে ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট, এনার্জিটা ইউজ করছে। The myosin head now binds with the exposed site of to form cross bridge তৈরি করছে। ক্লিয়ার হলো? Pulls the attached actin filaments towards the center A and Z line attached to the actins pulled inwards, the causing the shortening of sarcomere. তার মানে দু সাইডে টানছে বলে ভেতর দিকে, মানে অ্যাক্টিনটা ভেতর দিকে ঢুকছে। সেন্টার অফ এ মানে কোনটা, এই ডায়াগ্রামে সেন্টার অফ এ মানে কোনটা, এইটা এ ব্যান্ড ছিল তো, এ ব্যান্ডের ভেতর দিকে পুল করছে তো, সেন্টার অফ এর দিকে টানছে, তার জন্য জেড লাইন দুটো ছোট হয়ে যাচ্ছে, মানে সার্কোমিয়ার ছোট হয়ে যাচ্ছে, আই ব্যান্ড রিডিউসড হয়ে যাচ্ছে, এইচ জোন ভ্যানিশ হয়ে যাচ্ছে। মাথায় ঢুকলো? এর সঙ্গে জুড়ে দিল স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এবার এই যে ফিলামেন্টটা ঢুকছে ভেতর দিকে, এটাকে বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি। ওকে, তারপরে কি বলছে? দ্যাট ইজ কন্ট্রাকশন। It's clear from above steps that during shortening of the muscle fiber, contraction of I bands get reduced. আমি লিখে দিয়েছিলাম I band কি হয়, রিডিউস হয়। A band retain the length, A band constant থাকছে, and myosin release। আচ্ছা, এবার কি হচ্ছে, the myosin releasing the ADP and PI, মানে myosin কি করছে, ADP PI ভাঙা মানে কি, এনার্জি দিচ্ছে, goes back to relaxed state, আবার রিল্যাক্স স্টেজে পৌঁছে যাচ্ছে। যখন রিল্যাক্স স্টেজে পৌঁছে যাচ্ছে, ক্যালসিয়াম গুলো আবার ব্যাক করে চলে যায় কোথায়, উইথড্র হয়, ক্যালসিয়াম ওখান থেকে উইথড্র হয়ে যাচ্ছে, উইথড্র হয়ে আবার সার্কোপ্লাজমিক টি টিবিউলসে ফিরে চলে যাবে, তখন আবার ট্রোপোনিন মাস্ক করে দেবে, তখন আর বাইন্ড করতে পারবে না। বুঝেছো? So a new ATP binds and cross bridge is broken, and the ATP is again hydrolyzed by the myosin head and the cycle cross bridge formation. সাইকেল চলতেই থাকে, যখন রিল্যাক্স কন্ডিশনে যাবে আবার ক্যালসিয়াম চলে যাবে কোথায়, টি টিবিউলে ফিরে যাবে, চলছে সার্কেল, সাইকেলটা চলছে ততক্ষণ আসতেই থাকবে, ততক্ষণ আসতে থাকবে। এই জন্য ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাসেল কন্ট্রাকশন। ক্যালসিয়াম কমে গেলে মাসেল ফ্যাটিক হবে, টিটানি, মাসেল ফ্যাটিক, কন্ট্রাকশন করতে পারছিস না, তখন সে টিটানি হয়, স্প্যাজম হয়, ঠিকঠাক করে কন্ট্রাকশন হচ্ছে না ডিউ টু ল্যাকিং অফ ক্যালসিয়াম আয়ন। স্যার মানে এটা কি একটা সাইকেলের পরেই CO2 প্লাস হয়ে যায় নাকি? একটা সাইকেল কেন, যতক্ষণ কন্ট্রাকশনের দরকার আছে তার, এই যে এত দূর আমি নিয়ে আসবো, আবার ফিরে যাচ্ছি, তো ফেরত রিল্যাক্স কন্ডিশনে গেলাম, তাহলে ক্যালসিয়াম ব্যাকে চলে গেল। এইটুকু বুঝলে? And the breakage of repeated causing the further sliding. So the process continues till calcium ion pumped back to sarcoplasmic cisternae, resulting the masking the filament. এটা ততক্ষণ চলবে যতক্ষণ না ক্যালসিয়াম ওখান থেকে উইথড্র হয়ে সার্কোপ্লাজমিক টিটিবিউলে পৌঁছে যাচ্ছে। ওটা চলে যাওয়া মানে কি, আবার ট্রোপোনিন আগের কন্ডিশনে ফিরে আসবে। ট্রোপোনিন আগের কন্ডিশনে ফিরে এলে কি হবে, আর জয়েন করতে পারবে না। This causes the returning of Z lines back either original position, আবার Z লাইন গুলো আগের পজিশনে চলে যাবে, that is called relaxation। মস্তক মে ঘুষা হয় কুছ। এই সব কেসটা খুব ইম্পর্টেন্ট মাসেল কন্ট্রাকশনের জন্য, একবার নিজের রিডিং দাও। আর একটা ছোট্ট জিনিস বুঝে নাও এই জায়গাটা, মাসেল কন্টেন্স দ্য রেড কালার অক্সিজেন স্টোরিং পিগমেন্ট, দ্যাট ইজ কল্ড মায়োগ্লোবিন। মাসেলস এর মধ্যে মায়োগ্লোবিন থাকে, তো মায়োগ্লোবিন কন্টেন্ট দ্য is high in some of the muscles which gives reddish appearance। যে মাসেলস গুলোর মধ্যে এই মায়োগ্লোবিন বেশি থাকবে সেগুলো রেডিশ কালার, রেড কালার হবে, red muscle fibers, such are called red fibers, and these muscles also contain the plenty of mitochondria। এর মধ্যে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, which can utilize the large amount of oxygen and store them ATP production। এটা large amount of ATP production করতে হেল্প করে, যেহেতু মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে। These muscles therefore can also called aerobic muscles। এই মাসেলগুলো কি বলা হয়, aerobic muscles, কারণ অক্সিজেন যাওয়ার পরেই রেসপিরেশন হবে ওখানে, উইথাউট অক্সিজেন মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারবে না। On other hand, some muscle possess very less quantity of myoglobin, therefore they whitish color, তাকে white fiber বলে। So number of mitochondria also few in them। তোকে যদি একটা স্কুলের পরীক্ষায় লিখতে দেওয়া হয়
রেড মাসেল আর হোয়াইট মাসেলসের তফাৎ লেখো। রেড মাসেলসে কি থাকবে? মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকবে, মায়োগ্লোবিন বেশি থাকবে। হোয়াইট মাসেলসে মায়োগ্লোবিন এন্ড মাইটোকন্ড্রিয়া কম থাকবে। রেড মাসেলসে তোর অ্যারোবিক রেসপিরেশন একবার ডিপেন্ডেন্ট হবে, রেড কালারের মানে মায়োগ্লোবিন থাকছে বলে, মাইটোকন্ড্রিয়া থাকছে বলে বেসিক্যালি, এখানে সেটা কম হবে। ওটা রেড কালার হয়, এটা হোয়াইট কালার হবে। বাট অ্যামাউন্ট অফ সার্কুলোপ্লাজমিক রেটিকুলাম ইজ হাই। এটার আবার সার্কুলোপ্লাজমিক রেটিকুলাম কি হয়? হাই হয়। কোনটাতে? হোয়াইট মাসেলস। কন্ট্রাকশনে ক্যালসিয়াম ডিপোজিশন বেশি আছে। সো দ্যাট ডিপেন্ড অন অ্যানারোবিক প্রসেস অফ এনার্জি। তারা অ্যানারোবিক প্রসেসে শুধু গ্লাইকোলাইসিস করে কাজ চালিয়ে নিতে পারে। মাসেলস ক্র্যাম্প কখন হয়? যখন দেখবি অ্যাথলিটস বা এক্সারসাইজ করছে, হেভি ওয়ার্ক করছে, হঠাৎ হঠাৎ মাসেল ক্র্যাম্প দেখা যায়। মাসেল ক্র্যাম্প মানে ল্যাকটিক অ্যাসিড জেনারেশন। মানে তুই প্রচুর এক্সারসাইজ করছিস, প্রচুর দৌড়চ্ছিস, যেটা তোরা করিস না, ঘুমোচ্ছে পেছনে। তো এরকম কন্ডিশনে বডি নিডেড মোর এনার্জি, তাই না? বডি কি চাইবে? মোর এনার্জি। সো মোর এনার্জি তৈরি করতে গেলে বডি কি করতে হবে? অ্যারোবিক রেসপিরেশন করতে হবে। অ্যারোবিক রেসপিরেশন মানে গ্লাইকোলাইসিসের পর ক্রেব সাইকেল এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে একটা গল্প হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা পড়বো, আমাদের চ্যাপ্টার আছে, যেখানে অক্সিজেন মিডিয়েটেড প্রসেস হয়। একটা অ্যানারোবিক রেসপিরেশনে দুটো এটিপি তৈরি হয়, অ্যারোবিক রেসপিরেশনে 38 এটিপি তৈরি হয়, টোটাল 38। সো টোটাল 38 তৈরি হয় অ্যারোবিকে, আর দুটো তৈরি হয় অ্যানারোবিক। সো গ্লাইকোলাইসিস অ্যানারোবিক প্রসেস। গ্লাইকোলাইসিস করতে গেলে কোনো অক্সিজেন লাগে না, তার জন্য বডিতে এনার্জি দরকার। বডি কি করে? প্রথমে মানে মাসেলস কি করছে? গ্লাইকোলাইসিস করে ফেললো, দুটো এটিপি তৈরি করলো। এবার তার কাছে অপশন কি? যদি অক্সিজেন থাকে সে অ্যারোবিক রেসপিরেশনে ঢুকবে, যদি অক্সিজেন না থাকে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে ফেলবে। প্ল্যান্ট হলে ইথানল তৈরি করবে, অ্যানিমেল হলে কি করবে? ল্যাকটিক অ্যাসিড। আর সেই ল্যাকটিক অ্যাসিডটা মাসেলস এর মধ্যে জমে যায়, তখন মাসেল ক্র্যাম্প, এই মাসেল আর মুভ করতে পারে না, পেন হতে শুরু করে। মাঝে মাঝে দেখবি খেলোয়াড়রা উল্টে শুয়ে থাকে, একজন হাফ প্যান্ট পরা লোক দৌড়ে দৌড়ে চলে যায়, দিলে ওখানে গিয়ে ভালো করে স্প্রে করে ঘষে একটা মাসাজ টাসাজ দিয়ে দিলে আবার দৌড়তে শুরু। ওই ল্যাকটিক অ্যাসিড রিমুভাল একটা পাওয়া যায়, এটাই। এই জন্য মাসেল ক্র্যাম্প হয়। বুঝেছো? একই টান ধরছে আর মুভ করছে না। বুঝলে? তো এই গেল আমাদের এই পার্টটা। তো এরপরে ডিজিজটাতে চলে আসি। চলে আসো ডিজিজ। দেখো, মায়াস্থেনিয়া গ্রেভিস এটা কি জিনিস? এটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন, অটো মানে সেলফ, নিজে নিজেই ঠিক হয়। অটো ইমিউন। ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমের একটা কনসেপ্ট আছে, সেল আর নন সেল। মানে নিজের সেল, নিজের টিস্যু কে ইমিউন সিস্টেমের অ্যান্টিবডি চেনে, তাদের এগেনস্টে কখনো ফাইট করে না, মানে তাদের এগেনস্টে লড়াই করে না। কিন্তু যখন বাইরে থেকে কেউ ঢোকে তাদেরকে চিনতে পারে এটা নন সেল। ধর একটা ভাইরাস ঢুকিয়ে দিলাম, গরুর রক্ত ঢুকিয়ে দিলাম, বা কারোর একটা কম্পোনেন্ট ঢুকিয়ে দিলাম বডিতে, তখন সেটাকে তারা রেকগনাইজ করে, তার এগেনস্টে তারা ফাইট করে। সো ফরেন পার্টিকুলার এগেনস্টে ফাইট করে কারণ দে আর নন সেল। আর যাকে চেনে সে হচ্ছে আমার নিজের সেল, তাকে অ্যাটাক করে। কখনো কখনো ভুল করে নিজের সেলকেই, বুঝতে পারছিস, সেম সাইডে গোল করে ফেলে, সেম সাইডে গোল করে ফেলেছে আর কি, এরকম ব্যাপার হয়। কখনো কখনো নিজের সেলের এগেনস্টেও তারা ফাইট করতে স্টার্ট করে ফেলে, যেমন অ্যালার্জেন যখনই যায় তখন নিজের সেলের এগেনস্টে তারা ইওসিনোফিল এসব কাজ করতে স্টার্ট করে দেয়। তো ব্যাপারটা কি হয়? অটো ইমিউন, অটো মানে সেল, নিজের ইমিউন সিস্টেম যখন নিজের সিস্টেমের উপর অ্যাটাক করতে স্টার্ট করে দেয়, দ্যাট ইজ অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিসঅর্ডার এফেক্টিং দ্য নিউরোমাস্কুলার জাংশন লিডিং টু ফ্যাটিক। নিউরোমাস্কুলার জাংশনে এফেক্ট করে। সো নিউরোমাস্কুলার জাংশনে এফেক্ট করলে কি হবে? নার্ভ ইম্পালস যেতে পারবে? যাবে না। তখন কি হবে? উইকনিং আর প্যারালাইসিস অফ স্কেলেটাল মাসল। আর তোর তুই যতই টাচ কর কি হবে? স্কেলেটাল সিস্টেম আর অ্যাক্টিভেট হচ্ছে না। ধরো এখানে বাল্বটা জ্বলছে, আমি কি করলাম? এখানে সুইচ অফ করলে অফ হয়, সুইচ অন দিলে হবে। আমি মাঝখানে তার কেটে দিলাম, তুই সুইচ অত অফ করান কর, কি হবে? কিছুই হবে না। তো মাঝখানে যদি এই নিউরোমাস্কুলার জাংশনে প্রবলেম হয়ে যায়, নার্ভ ইম্পালস জেনারেটই হবে না, যাবে তো পরে কথা। তো সেই কেসটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস, দিস ইজ অটো ইমিউন ডিজিজ। নেক্সট ডিজিজের নাম হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। একটা প্রোটিনের নাম বলেছিলাম, ডিস্ট্রফিন, দ্যাট ইজ স্ট্রাকচারাল প্রোটিন, এটা মাসেলসে আছে। প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলেটাল মাসল মোস্টলি ডিউ টু দ্য জেনেটিক ডিসঅর্ডার। যদি এই ডিস্ট্রফিন প্রোটিনটা যে জিন থেকে তৈরি হয়, দ্যাট ইজ এক্স লিঙ্ক ডিজিজ। এক্স লিঙ্ক ডিজিজ, এক্স ক্রোমোজোমে এই জিনটা থাকে। এই যে জিনটা ডিস্ট্রফিন জিনটা কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে থাকে।
যদি এই জিনটা মিউটেশন হয়ে যায় তখন ডিস্ট্রফিন প্রোটিন আর তৈরি হবে না। ডিস্ট্রফিন প্রোটিন যদি তৈরি না হয় তখন এই মাসকুলার ডিস্ট্রফি ডিজিজটা হবে। প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলেটাল মাসল মোস্টলি ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার। Skeleton ক্ষয় পেতে থাকে। হ্যাঁ, ডিজেনারেট হতে থাকবে। তোর নতুন করে তো দরকার প্রোটিনটা নতুন করে তৈরি করতে গেলে, কিন্তু কি হবে, মাসল ডিজেনারেট করতে স্টার্ট হবে। এটা কি বলা হয়, মাসকুলার ডিস্ট্রফি, ইটস আ জেনেটিক ডিসঅর্ডার। আগেরটা কি পড়েছিলাম, অটো ইমিউন ডিসঅর্ডার। নেক্সট এর টিটানি, র্যাপিড স্পাজম বা ওয়াইল্ড কন্ট্রাকশন ইন মাসলস ডিউ টু লো ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি কমে যায় ঠিকঠাক করে এক জায়গায় প্রচুর স্পাজম হবে আর এক জায়গায় কোনো কন্ট্রাকশন হচ্ছে না, র্যাপিড স্পাজম হতে শুরু, দ্যাট ইজ টিটানি। লকড হয়ে যাবে, ঠিকঠাক করে কাজ করবে না, মাসল প্যারালাইসিসের দিকে যেতে পারে। তো এইটা হচ্ছে টিটানি। তো রোগগুলো বুঝতে পারলে এই রোগগুলোই পড়তে হবে, এর বাইরে রোগ পড়তে হবে না। তাহলে 6টা ডিজিজ, একটা মাইস্থেনিয়া গ্রেভিস কি ছিল, অটোইমিউন ডিজিজ, যেটা নিউরোমাসকুলার জাংশনের প্রবলেমের জন্য ফ্যাটিক হয়ে যায়। নেক্সট হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, যেটা কি হচ্ছে ডিস্ট্রফিন প্রোটিনটা যদি ঠিকঠাক তৈরি না হয়, মিউটেশন হয়ে যায়, তখন এই ডিজিজটা হতে পারে। নেক্সট হচ্ছে টিটানি। টিটানিতে কি হচ্ছে, ডিউ টু ল্যাক অফ ক্যালসিয়াম কি হচ্ছে, র্যাপিড স্পাজম হবে এক জায়গায়, টিটানি। আর্থ্রাইটিস হচ্ছে পেন, বোনের জয়েন্টের মধ্যে পেন হবে। অস্টিওপোরোসিস হচ্ছে পোরাস হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স বেশি, রিলেটেড টু হরমোন ইস্ট্রোজেন মাথায় থাকবে। এই 2024 সালে কোশ্চেন ছিল এই অস্টিওপোরোসিস থেকে, দুটো স্টেটমেন্ট ছিল। শুধু স্টেটমেন্টে ইস্ট্রোজেনটা ডিক্রিজের জায়গায় ইনক্রিজ করে দিয়েছিল, ডিক্রিজ হতো। এই দুটো স্টেটমেন্ট যদি পিআইকিউ লক্ষ্য করবি এটা ছিল। আর গাউট তো বুঝতেই পারছিস, ইউরিক অ্যাসিড ডিপোজিশন ইন সাইনোভিয়াল। মাথায় ঢুকলো? মাসকুলার ডিস্ট্রফি হলো এক্স কি লেখা হচ্ছে? এক্স লিঙ্ক ডিজিজ, তার মানে এইটা হচ্ছে এক্স ক্রোমোজোমের উপর প্রবলেম হয়, যেমন অটোজোম হয় আর সেক্স লিঙ্ক ডিজিজ হয়। সেক্স লিঙ্ক ডিজিজের মধ্যে আমাদের এক্স আর ওয়াই ক্রোমোজোম আছে, আর অটোজোম আছে 22 পেয়ার। এই যে অটোজোম নয়, যেরকম থ্যালাসেমিয়া অটোজোমের প্রবলেম আছে, এটা এক্স ক্রোমোজোমের প্রবলেম। মাথায় ঢুকলো? এইবার বাড়ি গিয়ে এটা ভালো করে পড়তে হবে। আই থিঙ্ক আর কিছু নেই চ্যাপ্টার। সামনে যেটা আছে নিজে পড়ে নেবো, গল্প আছে, গল্প হলেও সত্যি। আরে ওই তো 3 ধরনের মাসলস আছে, তার সম্বন্ধে আছে, আর তো কিছু নেই। আচ্ছা, টাইপস অফ মুভমেন্ট একটু রয়ে গেছে, অ্যামিবয়েড মুভমেন্ট, সিলিয়ারি মুভমেন্ট, এবার রিডিং দিয়ে আসবো, ওটা কিছু নেই, এটা আর বলছি না। এক্স লিঙ্ক মানে তো স্যার ম্যাটারনাল হতে পারে, প্যাটার্নাল হতে পারে।